Yes, good morning. আমরা শুরু করি। আমাদের কাছে স্লাইড দেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন হচ্ছে, একটা প্রবলেম দেওয়া আছে এখানে, খুব সিম্পল প্রবলেম। এটা অস্পিতেও থাকে এই ধরনের কোশ্চেন। A 20 years old young man was admitted with a lump in right iliac fossa, having history of pain for 3 days. What are the most likely diagnosis? How it is formed? খুবই সিম্পল কোশ্চেন। এখানে তেমন কিছু হিডেন কিছু নাই, শুধু তোমাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা বলতে হবে। কিন্তু এখানে হিস্ট্রিটা খুব ক্লিন করে দেওয়া আছে যে 3 দিনের ব্যথা, 20 বছরের একটা ইয়াং ম্যান যার 3 দিনের ব্যথার হিস্ট্রি আছে এবং রাইট আইলিয়াক ফোসাতে একটা ম্যাস। এটা কোনো সন্দেহ নাই, দিস ইজ অ্যাপেন্ডিক্স ম্যাস। এটা নতুন করে বলা হচ্ছে, আগে বলা হতো অ্যাপেন্ডিকুলার লাম্প। এই শব্দটা এখন অনেক বইতে নাই, স্পেশালি বেলি ল্যাবে নাই। ওটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স ম্যাস। অ্যাপেন্ডিক্স দিয়েই ম্যাস দিয়েছে, অ্যাপেন্ডিকুলার না, অ্যাপেন্ডিকুলারের মতো না। অ্যাপেন্ডিক্স দিয়েই এই ম্যাসটা হয়েছে, অর্থটার পার্থক্য শুধু এখানেই। অ্যাপেন্ডিক্সেই ম্যাসটা তৈরি করছে। অ্যাপেন্ডিকুলার অর্থ বোঝায় যে অ্যাপেন্ডিক্স দিয়ে একটু অ্যাপেন্ডিক্সের মতো করে একটা ম্যাস তৈরি করছে, এটা ঠিক তা না। এটা অ্যাপেন্ডিক্সেই ম্যাসটা তৈরি করেছে। এবং এটা টিপিক্যালি, আগের দিনও আমি বলেছি যে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হলে ইউজুয়ালি 3rd ডে অনওয়ার্ড, 3 দিনের পর একটা ম্যাস তৈরি হয়। 3 দিনের পর ম্যাস তৈরি হয়। সুতরাং অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হলে ইন্টারভেনশন যদি করতে হয়, সার্জিক্যাল ইন্টারভেনশন, সাধারণত 3 দিনের আগেই করে ফেলতে হয়। অনেক সময় রুগীরা এটা ঘুরতে থাকে যে না দেখি দেখি দেখি, তার মানে সে সুযোগটা হারাচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করার জন্য। অপারেশন ইউজুয়ালি 3 দিনের আগে করলে অ্যাপেন্ডিক্স ম্যাসটা তৈরি হয় না। এখন এখানে হচ্ছে যে আর কি হতে পারে, এটা ক্লিন কাট, এখানে আর কিছু হওয়ারই কোনো সুযোগ নাই। তারপরেও তোমাকে কতগুলো কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, লট অফ, এখানে ম্যাস যেহেতু হয়ে গেছে, শুধু রাইট আইলিয়াক ফোসাতে পেন থাকলে অনেক ডায়াগনোসিস আমরা বলতে পারতাম, কিন্তু যেহেতু ম্যাস হয়ে গেছে আমাদের এখানে খুব লিমিটেড হয়ে যাবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এখানে আমরা বলবো আর কি হতে পারে। আর হতে পারে আইলিওসিক্যাল টিউবারকুলোসিস অ্যান্ড কার্সিনোমা সিকাম। কারণ এটা বয়স দেওয়া আছে 20 বছর, সেজন্য আমরা টিউবারকুলোসিসটা আগে বলবো, ম্যালিগনেন্সিটা পরে বলবো। আরও আছে, আরও হতে পারে। এখানে ক্রনস ডিজিজের জন্য ম্যাস হতে পারে, হতে পারে, এগুলো তত কমন না, না বললেও চলবে। এই 3টা তোমরা মনে রাখবা, আইলোসিক্যাল টিউবারকুলোসিস অ্যান্ড কার্সিনোমা অফ দ্য সিকাম। আর একটা তো বললাই অ্যাপেন্ডিক্স ম্যাস। এখানে তেমন কিছু নাই, আমরা এখানে এসে সময় নষ্ট করবো না, এই ধরনের কোশ্চেন আরও পরে আসবে। এর আরেকটা অংশ আছে, হাউ ইট ইজ ফর্মড। হ্যাঁ, এটা অ্যানাটমিরই একটা কোশ্চেন, কিভাবে অ্যাপেন্ডিক্স ম্যাসটা তৈরি হয়। তোমরা সবাই জানো, পরীক্ষার সময় খুব জিজ্ঞাসা করা হয় এগুলি। তোমাদের অ্যাপ্লাইড অ্যানাটমির সাথে যে কোশ্চেনগুলো পড়ে এসছো, এগুলো মোটামুটি সবই তোমাদের জিজ্ঞাসা করা হবে যখনই প্রসঙ্গক্রমে এগুলি আসবে। কিভাবে তৈরি হয় এটা, ইনফ্লেমড অ্যাপেন্ডিক্স অ্যান্ড মেজো অ্যাপেন্ডিক্স থাকে এখানে এই ম্যাসের মধ্যে। আর কি কি থাকে, ওমেন্টাম থাকে, কয়েলস অফ দ্য স্মল ইন্টেস্টাইন থাকে। এ কয়টা জিনিস অবশ্যই থাকবে। অ্যাপেন্ডিক্স,
তারপর অ্যাপেন্ডিক্স আর মেজো অ্যাপেন্ডিক্স, ওমেন্টাম অ্যান্ড কয়েলস অফ ইন্টেস্টাইন। কখনো কখনো এর সঙ্গে ফিমেল হলে পারে, এখানে মেল তো বলাই আছে, ফিমেল হলে পারে সেখানে আমাদের ফ্যালোপিয়ান টিউব বা ওভারি অ্যান্ড ফ্যালোপিয়ান টিউব এই ম্যাসের সঙ্গে আসতে পারে। তাহলে এই দিয়ে একটা ম্যাস তৈরি হয়, কটা কথা বলতেই হবে অ্যাপেন্ডিক্স ম্যাসের মধ্যে। এরপরে যে কোশ্চেনটা আছে এটা আমরা আগের দিন বলেছিলাম মোটামুটি, তারপরেও একটু বলতে হবে। কার্ডিনাল ফিচার্স অফ ডিউডেনাল আলসার পারফোরেশন। কার্ডিনাল ফিচার অফ ডিউডেনাল আলসার পারফোরেশন, এখানে স্পেসিফিক বলে দেওয়া হচ্ছে ডিউডেনাল আলসার পারফোরেশন। তোমাকে সেভাবে বলতে হবে সাডেন অ্যাটাক অফ সিভিয়ার রাইট আপার অ্যাবডোমিনাল পেন হুইচ গ্রাজুয়ালি সেটেল ডাউনওয়ার্ড টু স্প্রেড ইনটু দ্য হোল অ্যাবডোমেন। এখানে হিস্ট্রি কথাটা বলতে হবে, হিস্ট্রি অফ পেপটিক আলসার ডিজিজ or treatment of peptic ulcer disease or ingestion of analgesic or steroid drug। এই হিস্ট্রিটা কিন্তু কার্ডিনাল ফিচারের মধ্যে ইম্পর্টেন্ট, এই কয়টা কথা আসবে। এর জন্যে যদিও অ্যানালজেসিক এবং স্টিরয়েড নেওয়ার জন্যে বেশি পারফোরেশন হয় স্টোমাক আলসার, নট ডিউডেনাল আলসার। ডিউডেনাল আলসার হতে পারে, অ্যাসিড সিক্রেশন বেশি হয়ে হতে পারে, বেশি হয় হলো স্টোমাক আলসার পারফোরেশন। আচ্ছা, এবার কি কি আর কি ফিচার আমরা পাবো, সেটা হলো যে কার্ডিনাল ফিচার ইম্পর্ট্যান্ট। এক্সামিনেশন করলে পারে আমরা পেশেন্টের হিপোক্রেটিক ফেসিস, পেরিটোনাইটিস ফেসিস পেতে পারি, ট্যাকিকার্ডিয়া পারবো, লো ব্লাড প্রেশার পাবো, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড থাকবে, নন মুভমেন্ট অফ দ্য বা নট মুভস উইথ রেসপিরেশন, তারপর হচ্ছে হোল অ্যাবডোমেন ইজ টেন্ডার, বোর্ড লাইক রিজিডিটি থাকবে। আর পারকাশন নোট করলে আমরা আপার বর্ডার অফ লিভার ডালনেস ইজ অবলিটারেটেড অ্যালং দ্য রাইট মিড ক্লাভিকুলার লাইন, অবলিটারেটেড হবে, অ্যান্ড ভাওয়াল সাউন্ড ইজ অ্যাবসেন্ট। দিজ আর দ্য কার্ডিনাল ফিচার্স অফ পারফোরেশন অফ দ্য পেপটিক আলসার বা ডিউডেনাল আলসার। এটুকুন বললেই হবে, কতদিনও বলেছি, আমি জাস্ট রিক্যাপিচুলেট করে গেলাম। একই কথা বারবার বলা মানে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, বারবার একই কোশ্চেন বিভিন্ন সময় দেওয়া হয়েছে, বিভিন্ন শিটে দেওয়া হয়েছে বলে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। পারফোরেটেড পেপটিক আলসার ডায়াগনোসিস করাটা একটা জুনিয়র ডাক্তারের অব্লিগেশনের মধ্যে পড়ে, তাকে করতে হবে, এটা তাকে করতে হবে, এটা সে বুঝে না বললে হবে না। একটা হার্নিয়া তোমাকে ডায়াগনোসিস করতে হবে, তুমি বুঝো না তো এটা বললে হবে না। তুমি হার্টের ডেলিকেট ডিজিজ জানো না, তাতে কোনো অসুবিধা নাই। ইন্টেস্টাইনের ডেলিকেট ডিজিজ সম্বন্ধে ডিটেলস ধারণা নাই, জানো না, ডায়াগনোসিস করতে পারো না, জানো না, কিন্তু এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে, ক্লিন কাট জানতে হবে কিছু কিছু জিনিস। এরপরে আর একটা কোশ্চেন আছে, খুব প্র্যাকটিক্যাল কোশ্চেন, এটা অনেক করে থেকে অনেক কিছু জিজ্ঞাসা করা হতে পারে। হোয়াট আর দ্য সাইটস অফ রিসিডুয়াল ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস, ক্লিনিক্যাল ফিচার্স অফ পেলভিক অ্যাবসেস। এই ধরনের কোশ্চেন প্র্যাকটিক্যালি এই জন্য ইম্পর্ট্যান্ট কারণ ফ্রিকুয়েন্টলি এটা আমরা মিস করে যাই, এর জন্য রুগীর সাফারিং হয়। একটা রুগীর যদি প্রলং ফিভার হয়, ফিভার অফ আননোন অরিজিন হয় বা প্রলং পারসিস্টেন্ট ফিভার হয়, তাহলে অলওয়েজ আমাদের চিন্তা করতে হবে যে তার শরীরের যে কোনো জায়গায় কোথাও হিডেন অ্যাবসেস থাকতে পারে। হিডেন অ্যাবসেস এটা মাথায় থাকলে আমাদের এক্সামিনেশন বা অ্যাপ্রোচে অনেক সুবিধা হবে, রুগীর সাফারিং কম হবে। ফ্রিকুয়েন্টলি এটা এত কিছু বলার পরও ফ্রিকুয়েন্টলি মিস হয় এবং সব লেভেলেই হয়, সিনিয়র লেভেলদেরও হয়। ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস যখন আমরা কজ বা সাইডগুলো আমরা বলতে চেষ্টা করব, তখন একটা সিস্টেমেটিক বললে পারে ভুলটা কম হবে। উপর থেকে নিচের দিকে যদি বলি আমরা ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস, মানে বেসিক্যালি এখানে ইন্ট্রাপেরিটোনিয়াল অ্যাবসেসগুলো, পেরিটোনিয়াল ক্যাভিটিতে যেখানে যেখানে অ্যাবসেস হয় সেটা আমাদের বলতে হবে। এখানে অর্গান অ্যাবসেসটা অত জরুরি না। ইন্ট্রাপেরিটোনিয়াল ক্যাভিটিতে যে অ্যাবসেস হয়, একটা হতে পারে সাবডায়াফ্রামেটিক অ্যাবসেস, জাস্ট ডায়াফ্রাম এবং লিভারের মাঝখানে যদি হয় সাবডায়াফ্রামেটিক অ্যাবসেস। এরপরে হচ্ছে সাব হেপাটিক অ্যাবসেস, এটাকে বলি আমরা, কোথায় হয় এটা, মরিসন্স পাউসে যেটা হয়, মরিসন্স পাউসে যেটা হয়।
তাহলে এটাকে বলে হচ্ছে কি হেপাটোরেনাল পাউস, এই পাউসে হয়। তাহলে এটাকে বলে আমরা সাব হেপাটিক অ্যাবসেস। তারপর আছে প্যারাকোলিক গাটার, কমন যে সাইটগুলো দুই দিকে প্যারাকোলিক গাটারের মধ্যে অ্যাবসেস হতে পারে। এরপর হচ্ছে পেলভিক অ্যাবসেস। পেলভিক অ্যাবসেস এখানে পাউস অফ ডগলাসও হতে পারে, রেক্টোভেসিক্যাল পাউসও হতে পারে পেলভিক অ্যাবসেস। এখন এখানে যেটা এটা হচ্ছে মোস্ট কমন সাইট, এছাড়াও আরও অনেক লোকালাইজ পকেট থাকতে পারে, কিন্তু এগুলো অ্যানাটমিক্যাল রিসেস। অ্যানাটমিতে দেখছো যে ক্রস সেকশন করে এই রিসেসগুলো বিভিন্নভাবে ক্রস সেকশন লংগিটিউডিনাল সেকশন করে পেরিটোনিয়াল ক্যাভিটিতে এই রিসেসগুলো বারবার দেখানো হয়েছে। তার ইম্পর্টেন্সটা হচ্ছে এখানে। এবং এই সবগুলোকে কি বলে একসঙ্গে আমরা বলি, এটা হচ্ছে সাবফ্রেনিক অ্যাবসেস। এই সবগুলোরে কিন্তু একসঙ্গে বলে সাবফ্রেনিক অ্যাবসেসের সাইটগুলো কি, এগুলো সব সাবফ্রেনিক অ্যাবসেস। আলাদা আলাদা করে যদি আমরা নাম উল্লেখ করি দুই ধরনের কোশ্চেন হতে পারে, ইন্টারঅ্যাবডোমিনাল সাবফ্রেনিক অ্যাবসেস, সব সাবফ্রেনিক অ্যাবসেস। তাহলে আমরা নামগুলো কি বললাম? সাবডায়াফ্রামেটিক অ্যাবসেস, সাব হেপাটিক অ্যাবসেস, প্যারাকোলিক গাটার, রেক্টোভেসিক্যাল পাউস অ্যান্ড রেক্টোইউট্রিন পাউস, এটা পাউস অফ ডগলাস। এইবার এখানে আর দুটো কোশ্চেনের সঙ্গে আসে, সেটা হলো যে একটা রুগী যদি অ্যাম্বুলেন্ট থাকে, মানে রুগী চলাফেরা হাঁটা চলা করে বেড়াচ্ছে, তার বডির সব থেকে ডিপেন্ডেন্ট পার্ট কোনটা? আর একটা রুগী যদি শুয়ে থাকে সবসময়, বেড রিডেন হয়, একটা অ্যাম্বুলেন্ট আর একটা হচ্ছে বেড রিডেন। বেড রিডেন্ট একটা রুগীর ডিপেন্ডেন্ট পার্ট বা ডিপেন্ডেন্ট রিসেস কোনটা? বডি পেরিটোনিয়াল ক্যাভিটি ডিপেন্ডেন্ট রিসেস, মানে একটা রুগী যেখানে থাকার সম্ভাবনা, অ্যাম্বুলেন্ট হলে তার অ্যাবসেসটা কোন জায়গা থাকার সম্ভাবনা বেশি গ্র্যাভিটির জন্যে, আর শুয়ে থাকলে কোন জায়গা থাকার সম্ভাবনা বেশি। অ্যাবসেসটা যেহেতু লিকুইড, এটা সব থেকে লোয়েস্ট পার্ট বা ডিপেন্ডেন্ট পার্টে সেখানে অ্যাবসেসটা জমা হওয়ার ঝুঁকি থাকবে। রুগী যখন শুয়ে থাকবে তখন তার মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট পেরিটোনিয়াল ক্যাভিটির হচ্ছে হেপাটোরেনাল পাউস বা মরিসন্স পাউস বা সাব হেপাটিক পাউস, এইখানে সব থেকে বেশি জমা হয় অ্যাবসেস। আর যদি অ্যাম্বুলেন্ট হয় তাহলে পেলভিক ক্যাভিটিতে অ্যাবসেস জমা হয়। তাহলে এই কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ। তাহলে একটা রুগী পেলভিক ক্যাভিটিতে বা পেরিটোনিয়াল ক্যাভিটিতে একটা রুগী অ্যাবসেস নিলে কি ফিচার নিয়ে আসবে, রুগীটা কি ফিচার নিয়ে আসবে? কমন কয়েকটা জিনিস না মনে রাখলেই নয়। এখানে পেরিটোনিয়াল ক্যাভিটিকে বলা হয় ম্যাজিক বক্স। এখানে অনেক কিছু হতে পারে, প্যাথোলজি অনেক হতে পারে, ফিচারও অনেক হতে পারে, কিন্তু না বললে নয়। সেটা হলো একটা রুগীর পারসিস্টেন্ট ফিভার থাকবে, ফিভারের সাথে চিল অ্যান্ড রাইগর থাকতে পারে। ইউজুয়ালি ফিভারটা পারসিস্টেন্টই হয়, সবসময় তার ফিভার থাকে, যদিও আজকাল বিভিন্ন ওষুধ খাওয়ানোর জন্যে ফিভারের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে গেছে সব ডিজিজের। তারপরেও মোরাললেস ফিভার সহজে যেতে চায় না অ্যাবসেস থাকলে পারে, উইথ চিল অ্যান্ড রাইগর। আর কি থাকবে? অ্যাবডোমিনাল পেন থাকবে, অ্যাবডোমিনাল পেন থাকবে, অ্যানোরেক্সিয়া থাকবে, তার কাপ থাকতে পারে, সাবডায়াফ্রামেটিক রিজনে থাকলে তার কাপ থাকতে পারে। আর পেলভিক ক্যাভিটিতে যখন থাকবে তার অ্যাবসেস, তখন কি হতে পারে? তার পেরিনিয়াল রিজিনে তার পেন হতে পারে, তার ডিফিকাল্টি ইন মিকচুরেশন হতে পারে, তারপর হচ্ছে ফ্রিকুয়েন্ট ডিফ্যাকেশন হতে পারে। দিজ আর দ্য ফিচার, দিজ আর দ্য সিমটমস অফ ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস। তাহলে কি কি বললাম? উপর থেকে নিচের দিকে যদি আমি বলতে বলতে আসি, তাহলে ফিভারটা আগে, তার উপর নিচেই নাই, ফিভার উইথ চিল অ্যান্ড রাইগর, অ্যানোরেক্সিয়া। এরপরে আমরা ডায়াফ্রামের জন্য কাফ হবে, অ্যাবডোমিনাল পেন হবে, পেলভিক ক্যাভিটিতে জন্য পেরিনিয়াল পেন হতে পারে আলাদা, তারপর ডিফিকাল্টি ইন মিকচুরেশন, ডিফিকাল্টি ইন ডিফ্যাকেশন বা ফ্রিকুয়েন্ট বাউল মুভমেন্ট হতে পারে। ফিমেল হলে তার ডিসপ্যারুনিয়া হতে পারে, পেনফুল কয়টাস হতে পারে। তাহলে দিজ আর দ্য সিমটমস অফ ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস বা ইন্ট্রাপেরিটোনিয়াল অ্যাবসেস, এটুকুন যেন খেয়াল থাকে। এক্সামিনেশনে আমরা প্রায়ই মিস করি, অ্যাবসেস হলে পারে প্রায়ই মিস করি। একটা জিনিস মনে রাখতে হবে এখানে, যেটা
পেলভিক এক্সামিনেশন, যদি পেলভিক অ্যাবসেস হয়, পেলভিক এক্সামিনেশন হলে আমরা যে স্পেসে হবে সেই স্পেসে আমরা সফট টেন্ডার সোয়েলিং পাবো, একটা সফট টেন্ডার সোয়েলিং আমরা বুঝতে পারি। এবং পেলভিক অ্যাবসেস এটা কনসিল ড্রেন করা যায়। পেলভিক অ্যাবসেস হলে কনসিল এটা ড্রেন করা যায় থ্রু দ্য ভ্যাজাইনাল ফর্নিক্স অথবা থ্রু দ্য পোস্টেরিয়র ওয়াল অফ দ্য রেকটাম। রেকটাম বা ল্যাটারাল ফর্নিক্স অফ দ্য ভ্যাজাইনা দিয়ে পেলভিক অ্যাবসেস এটা খুব স্মার্টলি ডিল করা যায় অ্যাবডোমেন ওপেন না করে। এটা একটু অনেক সময় মনে রেখো যে কখনো শোনো নাই, এখন যেন না হয়। আর ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস হলে কি হবে, ডেফিনেটলি আগে আমরা শুরু করব অ্যান্টিবায়োটিক দিয়ে, এবং যদি রেসপন্ড না করে তাহলে আমাদের এটা ওপেন ড্রেন করতে হবে বা ড্রেন করতে হবে। ওপেন মানে ড্রেন করতে হবে। পেলভিক হলে আমরা নিচে কনসিল ড্রেন করতে পারি, আদার সাইড অফ দ্য অ্যাবডোমেন আমাদের ওপেন ড্রেন করতে পারি আমরা থ্রু দ্য সোনোলজিক গাইডেও করতে পারি। এখন সোনোলজিক গাইডেও ড্রেন করা যায়, সোনোলজিক গাইডেও ড্রেন করা যায় এটা। আচ্ছা, ডায়াগনোসিসের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন কি? এখানে একটাই ইনভেস্টিগেশন, এটা হলো ইমেজিং। সেই ইমেজিংটা আল্ট্রাসোনোগ্রাম হতে পারে, সিটি স্ক্যান হতে পারে, এমআরআই হতে পারে, সব কিছু হতে পারে। ইমেজিং টেকনোলজি ইজ দ্য বেস্ট ডায়াগনস্টিক অ্যাপ্রোচ ফর এনি অ্যাবসেস ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি এনিহোয়ার। ইমেজিং এক কথায় আমি বলে গেলাম। তাহলে আমি সংক্ষেপে ইন্ট্রাপেরিটোনিয়াল অ্যাবসেস বা ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস তোমাদের বলে দিলাম। একইভাবে এর যে কোনো পার্ট তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে। হোয়াট ইজ দ্য ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস? তো অনেকবার বলেছি, যেহেতু ওই যে বললাম যে কোশ্চেন বারবার আসে, তার মানে এটার ইম্পর্টেন্স তত বেশি। মেনশন দ্য কমপ্লিকেশন অফ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, তো আগেই বলেছি ক্লাসিক্যাল। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে বলার ছিল, এই আগে একটা প্রথম যে কোশ্চেনটা আমি বললাম যে তার বয়স 20 বছর। এখানে যেটা জিনিস জানতে হবে, অ্যাপেন্ডিসাইটিস আসলে কোন বয়সে বেশি হয়? অ্যাপেন্ডিসাইটিস সব থেকে কোন বয়সে বেশি হয়? ডিজিজ অফ দ্য ইয়াং অ্যান্ড ডিজিজ অফ দ্য অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, বাট নোবডি ইজ ইমিউন। একদিনের বাচ্চার থেকে টিল ডেথ পর্যন্ত যে কোনো বয়সে হতে পারে, নোবডি ইজ ইমিউন, বাট কোন বয়সে বেশি হয়? ডিজিজ অফ দ্য ইয়াং অ্যাডাল্ট। সেকেন্ড অ্যান্ড থার্ড ডিকেডে বেশি হয়, তার মানে 10 থেকে 30 বছর বয়সের মধ্যে সব থেকে বেশি হয়, সেকেন্ড অ্যান্ড থার্ড ডিকেডে। এই জন্য খেয়াল রাখবা এই সময়টার মধ্যে। ডিজিজ অফ দ্য অ্যাফ্লুয়েন্ট সোসাইটি মানে শহরের লোকদের এবং যারা সচ্ছল তাদের বেশি হয়। কেন তাদের বেশি হয়? তাদের ডিউ টু দেয়ার ডাইট হ্যাবিট, ডাইটারি হ্যাবিট, কারণ তারা লেস ফাইবার কন্টেইনিং ডাইট খায়, তার জন্য এদের কনস্টিপেশনের হ্যাবিচুয়েটেড কনস্টিপেশন বেশি হয়। কনস্টিপেশন যদি যারা কনস্টিপেটেড, তাদের ক্লোনিক অর্গানিজমের বার্ডেন বেশি, হ্যাঁ, কোলনে বেশি ব্যাকটেরিয়া বেশি থাকে, লোড থাকে, তাদের ইনফেকশনের ঝুঁকি বেশি। আচ্ছা, বলার ছিল সেটা বলে গেলাম। অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের এই কথায় আমি তাহলে প্রেজেন্টেশনের মধ্যে বয়সের কথা অনেক সময় জিজ্ঞাসা করা হয়, সেজন্য আমি এটা বলে গেলাম। আর কি ফিচার বলাই আছে আগে? শিফটিং রাইট আইলিয়াক ফোসা পেন। আমি এটাকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি বলে এই শব্দটা আমি বেশি বলি একবারে, শিফটিং রাইট আইলিয়াক ফোসা পেন। আর কি হতে পারে? অ্যানোরেক্সিয়া থাকবে, নওসিয়া থাকবে, লো গ্রেড ফিভার। ভমিটিং বা হাই গ্রেড ফিভার বেশি থাকে না। ভমিটিং এবং হাই গ্রেড ফিভার যদি একটা রুগী দ্রুত ডেভেলপ করে, তাহলে বুঝতে হবে হয় তার অ্যাপেন্ডিক্সটা গ্যাংগ্রিন হয়েছে অথবা পারফোরেশন হয়ে গেছে। হাই ফিভার এবং ভমিটিং যদি বেশি ডমিন্যান্ট হয়, তাহলে তার গ্যাংগ্রিন বা পারফোরেশন হয়ে গেছে। তাহলে শিফটিং রাইট আইলিয়াক ফোসা পেন, অ্যানোরেক্সিয়া, নওসিয়া, ফিভার, লো গ্রেড ফিভার। আর ক্লাসিক্যাল ফিচার আমি বলে যাচ্ছি। ক্লাসিক্যাল এক্সামিনেশন করলে আমরা পেশেন্ট হবে অ্যানশাস হবে, তারপর ফিভার থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে, লো গ্রেড ফিভার, টেম্পারেচার হাই থাকবে। ফিভার তো বলা হবে না, টেম্পারেচার হাই। এক্সামিনের সময় এক্সাক্ট টেম্পারেচার বলতে হবে, টেম্পারেচার। তারপর হচ্ছে ট্যাকিকার্ডিয়া। লোকাল এক্সামিনেশন করলে রেস্ট্রিক্টেড মুভমেন্ট ইন দ্য রাইট লোয়ার অ্যাবডোমেনের মুভমেন্ট রেসপিরেশনের সাথে রেস্ট্রিক্টেড হবে। তারপর প্যালপেট করলে পারে টেন্ডারনেস অ্যান্ড রিজিডিটি, টেন্ডারনেস অ্যান্ড রিবাউন্ড টেন্ডারনেস ইন রাইট আইলিয়াক ফোসা।
ম্যাকবার্নিস পয়েন্ট ইজ টেন্ডার, আলাদা করে যদি জিজ্ঞাসা করে ম্যাকবার্নিস পয়েন্ট কি সেটা আমি আগেও বলেছি। রবসিন সাইন পজিটিভ, বাউল সাউন্ড ইউজুয়ালি প্রেজেন্ট, ইনিশিয়ালি প্রেজেন্ট। এই কয়টা কথা ক্লাসিক্যাল ফিচার। ক্লাসিক্যাল ফিচার, এরপরে অ্যাটিপিক্যাল ফিচার কি সেটা আমি গতদিন বলেছি, এখানে এখন আর আলোচনা করবো না। তাহলে যেভাবে উত্তর তোমাকে জিজ্ঞাসা করা হবে সেইভাবে বলবো। এভাবে শুরু করলে পারে অধিকাংশ সময় আমরা থামিয়ে দিয়ে অন্য কোশ্চেনে চলে যাই। যদি আমরা বুঝতে পারি যে ইউ আর কনফিডেন্ট বা তোমার প্রস্তুতি ভালো, তাহলে ওই সময় ওই কোশ্চেন নিয়ে বেশি সময় নষ্ট করা হয় না। ওই কোশ্চেনের সাথে রিলেটেড কোনো কোশ্চেন যদি থাকে সেটা জিজ্ঞাসা করা হয় বা অন্য কোনো টপিকে যাওয়া হয়। তার মানে তোমাকে ওই জ্বলে যে অনেকে মানে আমাকে এটা জিজ্ঞাসা করে উত্তর নিল না, অন্য জায়গায় চলে গেল, তাহলে কি আমার ঠিক হয় না, এতে ঘাবড়ে যাবার কিছু নাই। কনফিডেন্টলি উত্তর দিলে আমরা সময় নষ্ট করি না অনেক সময়, বা এক্সামিনাররা সময় নষ্ট করে না, এতে ঘাবড়ে যাবার কিছু নাই। তুমি কত ভ্যারিয়েবল কোশ্চেনের উত্তর দিতে পারছো, টাস্ক করতে পারছো, এটা হচ্ছে তোমার মার্ক উঠার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমার কনফিডেন্স লেভেল পাস করার জন্য যথেষ্ট। মেনশন দি কমপ্লিকেশন অফ অ্যাকুট, আমি আগেও বলেছি এটা কমপ্লিকেশন। কমপ্লিকেশন একটা, আর ফেট অফ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস আলাদা। ফেট থাকলে পারে তোমাকে আগে স্পন্টেনিয়াস রিজলিউশন কথাটা 1 নম্বরে বলে নিতে হবে। আচ্ছা, এবার কমপ্লিকেশন তো বলেছি যে কি হতে পারে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হতে। গ্যাংগ্রিনাস অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, পারফোরেশন হতে পারে, অ্যাবসেস ফরমেশন হতে পারে, অ্যাপেন্ডিক্স ম্যাস হতে পারে। এই কয়টা জিনিস যেন ভুল না হয়, সবই লোকাল। এর কনসিকুয়েন্সে আরও কিছু হতে পারে। পোর্টাল পাইমিয়া হতে পারে, সেপ্টিসেমিয়া হতে পারে, ইন্টারপেরিটোনিয়াল অ্যাবসেস হতে পারে, ব্যান্ডেডেশন হতে পারে, অনেক কিছু এর থেকে হতে পারে, ইভেন প্রাইমারি স্টেরিলিটি পর্যন্ত হতে পারে এর কনসিকুয়েন্স হিসেবে। আমি এর পরের কোশ্চেনে চলে যাই, আর অনেক কিছু আছে। হোয়াট আর দ্য রুট অফ এ স্প্রেড অফ কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট। এটা মোজাম্মেল স্যার তোমাদের পড়াচ্ছে, আরো ভালো করে তোমরা যে জানার কথা। এই ব্রেস্ট সম্বন্ধে কিন্তু অনেক কিছু জিজ্ঞাসা করা হবে ছেলে মেয়ে সবাইকে, বিশেষ করে মেয়েদের। মেয়েদের যখন বিপদে পড়বে তারা পরীক্ষার হলে, সার্জারি বোর্ডে, তখন ব্রেস্টের থেকে অপশান দেওয়া হয় যে এই কোশ্চেনগুলো তুমি বলতে পারো কিনা। হ্যাঁ, এটা হলো মেয়েদের জন্য একটা অ্যাডভান্টেজ। ব্রেস্ট সম্বন্ধে তুমি যে কোশ্চেনগুলো অন্তত বেসিক জানা দরকার সেটা তুমি জানো কিনা। ছেলেদের জন্য পড়তে হবে না তা না, ছেলেদের জন্য তোমার কোশ্চেন যদি 10-এ আসে এরকম, তাহলে তোমাকে সেটা বলতে হবে। আর মেয়েদের কোশ্চেন না আসলেও অনেক সময় খারাপ করলে ব্রেস্টের থেকে কোশ্চেন অপশনাল জিজ্ঞাসা করো, আচ্ছা তুমি ব্রেস্টের এই কোশ্চেনগুলো বলো দেখি। কারণ সব মেয়ে তো সার্জারিতে ক্যারিয়ার করবে না, কিন্তু তাকে সে যাতেই ক্যারিয়ার করুক না কেন, তার কাউন্সিলিংয়ের জন্য, তার যে কোনো একজন মহিলা বা মেয়ের কাউন্সেলিংয়ের জন্য তাকে এগুলো জানতেই হবে। অ্যাজ এ মেডিকেল পার্সোনাল হিসাবে তাকে এটা জানতেই হবে। তাহলে ব্রেস্টের রুট অফ স্প্রেড অফ কার্সিনোম অফ দ্য ব্রেস্ট, খুব সিম্পল কোশ্চেন। কিভাবে স্প্রেড করতে পারে? একটা হলো লিম্ফেটিক স্প্রেড। লিম্ফেটিক স্প্রেড কোথায় কোথায় যায় ব্রেস্ট থেকে? কমনলি যাবে অ্যাক্সিলারি লিম্ফ নোডে। আর কোথায় যেতে পারে? ইন্টারনাল মেমারিতে লিম্ফ নোডে যেতে পারে, অপোজিট অ্যাক্সিলাতে যেতে পারে, সার্ভাইকাল রিজনে যেতে পারে। ফার্স্ট হচ্ছে অ্যাক্সিলারি লিম্ফ নোড, এটা যেন ভুল না হয়। ফার্স্ট অ্যাক্সিলারি লিম্ফ নোড, সেকেন্ড ইন্টারনাল মেমারি লিম্ফ নোড, থার্ড সার্ভাইকাল লিম্ফ নোড, ফোর্থ হচ্ছে অপোজিট ইসেও যেতে পারে, অ্যাক্সিলাতেও যেতে পারে কখনো কখনো। তাহলে দিস আর দ্য লিম্ফ নোড ইনভলভ ইন লিম্ফেটিক স্প্রেড। হেমাটোজেনিয়াস স্প্রেড, হেমাটোজেনিয়াস স্প্রেড কোথায় যাবে? এটা সবাই আগেই বোন বলে বসে থাকে, না, ইট ইজ নট দ্য অ্যান্সার। ডেফিনেটলি আগে যাবে ব্রেস্ট থেকে, আগে যাবে লাংসে। বোন ইজ দ্য অপশন যেখানে যেতে পারে ব্রেস্ট থেকে, প্রাইমারি সাইট অফ সেকেন্ডারি বোনিক অ্যাক্সিস। তার মানে বোনে সবার আগে যাবে না, এটা যেন খেয়াল থাকে, কারণ এটা সিস্টেমিক ব্লাড সার্কুলেশন। সিস্টেমিক ব্লাড সার্কুলেশন মেটাস্টাসিস কোথায় হয়? মেটাস্টাসিস হয় হচ্ছে ভেন দিয়ে যাবে, সেই ভেন যেখানে প্রথম আর একটা ক্যাপিলারি ফেস করবে, ক্যাপিলারিতে হলো এগুলো সেকে নেবে, সে ভেনের মাধ্যমে মেটাস্ট্যাটিক লিশনগুলো বা সেলগুলো ব্লাডে যাবে, ঢুকবে, স্প্রেড করবে। সেটা প্রথম যে ক্যাপিলারিস বেডের মধ্যে এটা ছাকা হবে সেটা হচ্ছে লাং বেড। লাংস থেকে পাস করে তারপরে বনে যেতে পারে। কিন্তু ফার্স্ট কিন্তু এই জিনিসটা বারবার তোমরা ভুল করো, লাংসের কথা মনে থাকে না, শুধু ওই বারবার বোনের কথা। আমরা বোনে এমফ্যাসিস দেই, বোন বলো। হ্যাঁ, বোন ইজ দ্য অ্যানাদার অপশন, কমন সাইট, ব্রেস্ট থেকে যায়। কিন্তু
প্রথমেই সেখানে যাবে না, প্রথমে ডেফিনেটলি আগে লাংসে যাবে, এটা যেন খেয়াল থাকে। লাংসে বনে। এবার তখন বনে আর কোন কোন জায়গার থেকে আসে, ওই যে আমরা বলছি উপর থেকে নিচের দিকে, থাইরয়েড, ব্রেস্ট, ব্রঙ্কাস, কিডনি, প্রোস্টেট, এই পাঁচটার নাম যেন ভুল না হয়, বারবার একই কথা। তাহলে লাংসে যাবে আগে, হেমাটোজেনিয়াস স্প্রেড লাংসে হবে। আর কি স্প্রেড হতে পারে ব্রেস্টের ক্ষেত্রে? ব্রেস্টের ক্ষেত্রে কিন্তু এখানে ট্রান্সিলোমিক স্প্রেডের কোনো সুযোগ নাই। এখানে আরেকটা স্প্রেড হয়, সেটা হলো স্প্রেড আমরা বলছি, নট মেটাস্ট্যাটিক, আয়াট্রোজেনিক স্প্রেড। যে অপারেশনের পর দেখা যায় যে ওই ইনসিশন লাইন বরাবর আবার রিকারেন্স হয়েছে, ইট ইজ ভেরি কমন, ভেরি কমন। ইনসিশন লাইন বরাবর ওখানে আবার কিছুদিন পরে, 6 মাস 1 বছর পরে ওখানে আবার নডুল তৈরি হয়েছে। দিস ইজ আয়াট্রোজেনিক, অপারেশন জনিত কারণে আয়াট্রোজেনিক স্প্রেড অ্যালং দ্য ইনসিশন লাইন। তাহলে এই তিনটাই হচ্ছে ব্রেস্টের জন্য স্প্রেড। আর একটা হচ্ছে ডাইরেক্ট স্প্রেড হতে পারে, সেটা ডাইরেক্ট বোনে, ডিপার টিস্যুতে হতে পারে, ডিপার টিস্যুতে স্প্রেড হতে পারে, ডাইরেক্ট বোনে হতে পারে, বোন ইনভলভমেন্ট হতে পারে অ্যাগ্রেসিভ লোকাল ইনভেশনের জন্য। তাহলে স্প্রেডের ক্ষেত্রে আমরা লিম্ফেটিক স্প্রেড, হেমাটোজেনিয়াস স্প্রেড, এই দুটো সব থেকে কমন বলে আগে বলে নিলাম। ডাইরেক্ট ইনভেশন হতে পারে, অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট সেটা হলো যে আয়াট্রোজেনিক স্প্রেড হতে পারে। বনে কোথায় হয়? এটা বনে হলে কিন্তু ডাইরেক্ট যখন হবে সেটা অত কমন না, সেটা ডেফিনেটলি রিপ কেজে হতে পারে। এখানে উত্তরটা হবে না। বনে কোথায় কোথায়? বনে ওই আগের দিনই বলেছি, আগেও একদিন বলেছি, বনে কোথায় কোথায় মেটাস্টাসিস হয় সেই সাইটগুলো তোমাকে বলতে হবে। উপর থেকে নিচের দিকে যদি আসি, তাহলে বনে কোথায় কোথায় মেটাস্টাসিস হবে? স্কাল বনে হবে, সব জায়গায় হতে পারে। স্কাল বনে হবে, ফ্লাড বনগুলোতে বলে হয়। তাহলে রিবে হবে, এই দুটো যেন ভুল না হয়। স্কাল বোন, রিবে হতে পারে, ভার্টিব্রাতে হতে পারে, আপার এন্ড অফ দ্য এক্সট্রিমিটি, হিউমেরাস অ্যান্ড ফিমারের আপার এন্ডে হতে পারে, পেলভিসে হতে পারে, বনি পেলভিসে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে ফ্ল্যাট বোনগুলোতে। মোস্টলি ফ্ল্যাট বোন আর এন্ড বোনের মধ্যে লং দুটো বোন, রেডিয়াস অ্যান্ড হিউমেরাস, নাকি ফিমার অ্যান্ড হিউমেরাস, রেডিয়াস বলছি কেন? আচ্ছা, না, লিভার অ্যান্ড ওভারিতে সরাসরি কোনো মেটাস্টাসিস হয় না, সরাসরি মানে হতে পারে অনেক জায়গায়, এগুলো নিয়ে এত বলার কিছু নাই, এটাগুলো হইলে কন্টেন্টে সব জায়গায় হতে পারে। কিন্তু লিভার এবং ওভারি এটা খুব কমন সাইট না, এটা না বললেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আছে, এটা বইতে লেখা আছে, এত জরুরি না। এটা বলতে গেলে তোমরা এটা সবাই ওই লিভার আগে বলতে চেষ্টা করো, ওভারি আগে বলতে চাই, দিস এটা এক্সপ্লেন করা একটু ডিফিকাল্ট। হতে পারে বডির এমন কোনো জায়গা নাই, হতে পারে না মেটাস্টাসিস হতে পারে না, কিন্তু এ জায়গা কীভাবে গেল ব্লাড? হ্যাঁ, এটা অন্য জায়গায় না, যে প্রিফারেন্সিয়াল জায়গা না, যে এখানে কিভাবে, কারণ ইসের ব্লাড তো, ব্রেস্টের ব্লাড লিভারে এমনি যাবে না, সিস্টেমিক ফ্লো হিসাবে যাবে, তাই ছাড়া যাবে না, সরাসরি পোর্টাল সার্কুলেশন ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ ইট ইজ নট ইম্পর্টেন্ট সাইট। কিন্তু যে কটা আমি আগে বললাম এটা যেন ভুল না হয়, ডেফিনেটলি মোজাম্মেল স্যার এগুলো তোমাদের পড়িয়েছে। তাহলে স্প্রেড সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়, ব্রেস্টের ক্লিনিক্যাল, ব্রেস্ট টিউমারের ক্লিনিক্যাল স্টেজিং, স্টেজ 1 স্টেজ 2 তোমরা জানো, ভালো করে শিখে নিও। সেটা হলো কত, 5 সেন্টিমিটার না 3 সেন্টিমিটার? আচ্ছা, ব্রেস্টের ক্লিনিক্যাল 3টা ক্লিনিক্যাল স্টেজিং করা হয়েছে, সেটা তোমরা 4টা ক্লিনিক্যাল স্টেজিং, এটা তোমরা ভালো করে শিখে নিও। এবং ডায়াগনোসিস করলে কোন দিকের ব্রেস্ট লং কেস থাকলে এবং কোন স্টেজে আছে এটা অবশ্যই বলতে হবে, তা নাহলে এই একটা টিউমারে ক্লিনিক্যাল স্টেজ বলতে হবে, তা না হলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস হবে না, এটা যেন খেয়াল থাকে। আমি আরও আসবো, ব্রেস্টের অনেক কোশ্চেন আছে। সিস্টিক সোয়েলিং অফ নেক, এই নেক সোয়েলিং এ অনেক কোশ্চেন আছে। কতদিন আমি একটা বলেছিলাম মিড লাইন নেক সোয়েলিং, আর এখানে কোশ্চেনটা আছে সিস্টিক সোয়েলিং অফ দ্য নেক। শুধুমাত্র নেকে কি কি সিস্ট হতে পারে সেটা আমাকে বলতে হবে, বা তোমাকে বলতে হবে কি কি হতে পারে। কমন সিস্টগুলো, নেকের যেসব অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আছে সেইগুলোর সিস্টগুলো আগে বলতে হবে। তারপরে আছে কিছু কনভেনশনাল সিস্ট, শরীরের অন্য জায়গাও হতে পারে, এখানেও হতে পারে, সেটা বলো আর না বলো এটা জরুরি না। যেমন সেবাসিয়াস সিস্ট নেকেও হতে পারে, অন্য জায়গাও হতে পারে, এটা তো জরুরি না। কিন্তু যেটা এখানে নেকে অ্যানাটমিক্যালি রিলেটেড সেটা আগে বলতে হবে।
তাহলে মিড লাইনে আমরা গতদিন বলেছিলাম সিস্টিক হাইগ্রোমা, ডারময়েড অ্যান্ড থাইরয়েড সিস্ট। সিস্টিক হাইগ্রোমা, ডারময়েড অ্যান্ড থাইরয়েড সিস্ট মিড লাইনে আমরা বলেছিলাম। থাইরয়েড সিস্ট মানে হচ্ছে থাইরয়েডের যদি, সরি ভুল বলছি, থাইরোগ্লোসাল সিস্ট, ভুল বলছি আমি, থাইরোগ্লোসাল সিস্ট, ডারময়েড অ্যান্ড ইথমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো সিস্ট হয় তাহলে সেটা মিড লাইনে থাকবে। ল্যাটারালি কি কি সিস্ট থাকতে পারে? ল্যাটারাল সিস্টের 1 নাম্বার নামই আসবে থাইরয়েড সিস্ট, যেহেতু আমাকে বয়স আমি তোমাকে বলি নাই। থাইরয়েড সিস্ট, থাইরয়েড গ্ল্যান্ডের সিস্ট বা ম্যাস খুব কমন, থাইরয়েড সিস্ট। এর পাশাপাশি আর কি আসবে? আমাদের ছিল এখানে ব্রাঙ্কিয়াল সিস্ট, এটা কি নট ব্রঙ্কিয়াল, এটা কিন্তু BRA, ব্রাঙ্কিয়াল সিস্ট। অ্যান্ড তোমরা জানো সিস্টিক হাইগ্রোমা। এটা কিন্তু শেষ না, আর একটা কথা বলতে হবে। এখানে কোশ্চেনটা ছিল সিস্টিক সোয়েলিং, নট সিস্ট। নেক্সট সিস্ট কিন্তু আমি জিজ্ঞাসা করি নাই, সিস্ট বললে এই জায়গায় শেষ। সিস্টিক সোয়েলিং যদি বলি, এখানে আর একটা সোয়েলিং আমাদের দেশে ভুললে চলবে না, সেটা হলো কোল্ড অ্যাবসেস। কোল্ড অ্যাবসেস ইজ নট এ সিস্ট, বাট ইট ইজ এ সিস্টিক সোয়েলিং, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। তাহলে তোমাকে যদি বলা হয় যে নেক সিস্টের নাম বলো, তাহলে একরকম উত্তর হবে। সিস্টিক সোয়েলিং অফ দ্য নেক বলো, তাহলে আর একরকম উত্তর হবে। তাহলে কি কি বললাম আমি একসঙ্গে যদি বলি, আমি কোয়ালিফাই করলাম না কিন্তু এই অ্যারেঞ্জমেন্টে বলে যাই আমি। থাইরোগ্লোসাল সিস্ট, ডারময়েড, থাইরয়েড সিস্ট, ব্রাঙ্কিয়াল সিস্ট, সিস্টিক হাইগ্রোমা অ্যান্ড কোল্ড অ্যাবসেস। এই কয়টা কথা যেন ভুল না হয়। আরও সিস্ট আছে, যেমন গতদিন বলেছিলাম র্যানুলা, প্লাঞ্জিং র্যানুলা সিস্ট তৈরি করতে পারে। হাইওয়েড বার্সা সিস্ট তৈরি করে, এগুলো এখানে হতে পারে। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, গ্ল্যান্ডের সিস্ট হতে আসতে পারে এখানে, এগুলো আসতে পারে। তারপরে সেবাসিয়াস সিস্ট হতে পারে। আমি এগুলো অত গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আগে যে কটা কথা বললাম এটা বলতেই হবে সিস্টের ক্ষেত্রে। এখন তোমাকে যদি বলা হয় ল্যাটারাল নেক সোয়েলিং, বললাম নেক সিস্টিক সোয়েলিং অফ দ্য নেক, মানে বললাম নেকের সোয়েলিং এর লট অফ কোশ্চেন, তোমাকে প্রস্তুত না থাকলে উত্তর করতে ঝামেলা হবে। ল্যাটারাল সোয়েলিং এর মধ্যে কি হবে? মিড লাইনগুলো বাদ দাও, তাহলে 1 নম্বরেই হবে থাইরয়েড সিস্ট, 2 নম্বরে ব্রাঙ্কিয়াল সিস্ট, 3 নম্বরে সিস্টিক হাইগ্রোমা। এটা সবগুলো হলো সিস্ট। আবার উপরের গুলো আবার যোগ করতে পারো, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সিস্ট, প্লাঞ্জিং র্যানুলা, না বললে অসুবিধা নেই। আর সিস্টিক যদি বলে তাহলে অবশ্যই কোল্ড অ্যাবসেসের সঙ্গে যোগ করবা। তাহলে এখানে কোশ্চেনটা ছিল সিস্টিক সোয়েলিং অফ দ্য নেক, আমি মোটামুটি বলে ফেললাম। ডায়াগনোসিস কিভাবে করতে হয় কোশ্চেন পরে আবার আসবে, পরে আলোচনা করব। ক্লাসিফাই দ্য ম্যালিগন্যান্ট নিওপ্লাজম অফ দ্য থাইরয়েড, গিভ দ্য নেম অফ দ্য থাইরয়েড অপারেশন। এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু থাইরয়েড তোমাদের সার্জারিতেও পড়তে হবে, ইএনটিতেও পড়তে হবে। এখানে আমরা কোশ্চেনে আসি। এখানে থাইরয়েডের অনেক রকম কোশ্চেন আছে। থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমি থেকে শুরু করে সবই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এখানেও সার্জিক্যাল অ্যানাটমি, ভাস্কুলার সাপ্লাই খুব ইম্পর্ট্যান্ট। কয়টা ব্লাড ভেসেল থাকে, কয়টা লোব থাকে, হ্যাঁ, কয়টা ব্লাড ভেসেলের মধ্যে কয়টা আর্টারি থাকে, কয়টা ভেন থাকে, এগুলো কিন্তু সবই জানতে হবে থাইরয়েড গ্ল্যান্ডে। থাইরয়েড গ্ল্যান্ডের ওজন কত? থাইরয়েড গ্ল্যান্ডের ওজন হচ্ছে 25 গ্রাম, 25 গ্রাম, খুব ক্লিন কাট। কয়টা ভেসেল থাকে? ভেসেল থাকে 2টা, মেন ভেসেল হলো 2টো, আর ভেন থাকে 3টা। ভেন 3টা আগে বলে নেই কি হবে। সুপিরিয়র থাইরয়েড ভেন, মিডিল থাইরয়েড ভেন, ইনফেরিয়র থাইরয়েড ভেন। কোনটা কোথায় ড্রেন করে এগুলো কিন্তু আমি যখন নেক্সট সোয়েলিং পড়াই, আমি তোমাদের বোধহয় এবার পড়াই নাই, অন্যান্য ব্যাচে আমি পড়াই, আমি সেটাকে বলার চেষ্টা করি কোথায় ড্রেন করে। সুপিরিয়র থাইরয়েড ভেন, ইন্টারনাল জগুলার ভেন, মিডিল থাইরয়েড ভেন ও ইন্টারনাল জগুলার ভেন। আর ইনফেরিয়র থাইরয়েড ভেন কোথায় ওপেন করে? এটা হচ্ছে ব্রাকিওসেফালিক ভেন। আর্টারি থেকে আসে? সুপিরিয়র থাইরয়েড আর্টারি, একটা
ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, এই দুটো হলো মেন আর্টারি। আর একটা আছে আর্টারিয়া থাইরয়েডিমা, এটা ইনকনস্ট্যান্ট। তাহলে দুটো বললো, সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফেরিয়র থাইরয়েড আর্টারি। সুপিরিয়র থাইরয়েড আর্টারি কিসের ব্রাঞ্চ? এটা এক্সটার্নাল এক্সটার্নাল ক্যারোটিডের ব্রাঞ্চ। সুপিরিয়র থাইরয়েড আর্টারি আছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ, আর ইনফেরিয়র থাইরয়েড আর্টারি আছে থাইরোসার্ভাইকাল ট্রাঙ্কের ব্রাঞ্চ। থাইরোসার্ভাইকাল ট্রাঙ্কের ব্রাঞ্চ, এটা আবার কোথেকে আসে? সাবক্লেভিয়ান আর্টারি থেকে আসে। আচ্ছা, সাবক্লেভিয়ান আর্টারির বিভিন্ন পার্ট আছে, সেই পার্ট সেকেন্ড পার্ট থেকে আসে। আচ্ছা, তাহলে দিস ইজ সিম্পল আর্টারি সাপ্লাই, ব্লাড আর্টারি সাপ্লাই আমি বলে ফেললাম। তাহলে এখানে আসে যে কোশ্চেন যেটা আছে সেটাই আসি, টিউমার অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। সুন্দর করে বলতে হবে, টিউমারের মধ্যে আছে বিনাইন, ম্যালিগন্যান্ট। এখানেও আর একটা জিনিস মনে রাখবা, থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার মানেই ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার ইজ ভেরি ভেরি রেয়ার। লিভারের টিউমার মানেই ম্যালিগন্যান্ট টিউমার, বিনাইন টিউমার ইজ ভেরি ভেরি রেয়ার। কিডনিতে টিউমার মানেই ম্যালিগন্যান্ট টিউমার, বিনাইন টিউমার ইজ ভেরি রেয়ার। এই কয়টাগুলো খেয়াল করতে হবে। ম্যালিগন্যান্ট টিউমার, বিনাইন টিউমারের মধ্যে আছে থাইরয়েড অ্যাডিনোমা হতে পারে, বেশি কিছু জানার দরকার নেই। ফলিকুলার অ্যাডিনোমা আর প্যাপিলারি অ্যাডিনোমা, বাট ইট ইজ ভেরি রেয়ার। এবার ম্যালিগন্যান্টে চলে যাবো, বিনাইন নিয়ে বেশি সময় নষ্ট করার দরকার নেই। ম্যালিগন্যান্টের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি। সেকেন্ডারি ইজ ভেরি রেয়ার। সেকেন্ডারি থাইরয়েড ম্যালিগন্যান্সি ইজ ভেরি রেয়ার। তাহলে প্রাইমারির মধ্যে কি কি আছে? প্রাইমারির মধ্যে প্যাপিলারি, ফলিকুলার, প্যাপিলারি, ফলিকুলার, মানে এগুলো ডিফারেন্সিয়েট করা গেছে। প্যাপিলারি, ফলিকুলার, আর একটা হচ্ছে অ্যানাপ্লাস্টিক, ম্যাডালারি অ্যান্ড থাইরয়েড লিম্ফোমা। কি কি বললাম? ফলিকুলার, ফলিকুলার কার্সিনোমা, প্যাপিলারি কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, মেডালারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড অ্যান্ড লিম্ফোমা, থাইরয়েড লিম্ফোমা। দিজ আর দ্য ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট, প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমার। Secondary thyroid tumor, metastatic thyroid tumor is also very rare. তাহলে দিজ আর দ্য থাইরয়েড ম্যালিগনেন্সি। এর পরের অংশটা ছিল, আমি পয়েন্টে থাকি তাহলে সুবিধা হবে। এটা আরেকটা কোশ্চেন, গিভ দ্য নেম অফ থাইরয়েড অপারেশন। এটা কিন্তু সাইদুল হক সাহেব খুব জিজ্ঞাসা করে। তার মানে থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো লিশন হয়, কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন করা হয়, কি সেই অপারেশনগুলোর নাম কি? সেই অপারেশনগুলোর নাম কি? অপারেশনগুলোর নাম বলতে হবে, খুব টিপিক্যাল, এবং এক্সপ্লেন করতে হবে কি কি অপারেশন হয়। একটা হচ্ছে থাইরয়েড লোবেক্টমি, আর একটা হচ্ছে সাবটোটাল থাইরয়েডেক্টমি, নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি, টোটাল থাইরয়েডেক্টমি। এখন এই লোবেক্টমি কথাটা নিয়ে একটু ঝামেলা আছে। লোবেক্টমিটা হলো একমাত্র বেলি ল্যাবে এটাকে বলা হয়েছে লোবেক্টমি, এবং তার লোবেক্টমির একটা এক্সপ্লানেশন ওখানে দেওয়া আছে। বাদ বাকি সমস্ত স্ট্যান্ডার্ড বইতে এটাকে বলা হচ্ছে হেমিথাইরয়েডেক্টমি। কথাটার মানে কি? হেমিথাইরয়েডেক্টমি মানে হলো যেদিকে থাইরয়েড লিশন হয়েছে সেই থাইরয়েড গ্ল্যান্ডটাকে পুরোটা ফেলে দিতে হবে, এবং ইথমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডটাকে ফেলে দিতে হবে। তাহলে ইপসিল্যাটারাল থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড ইথমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এই দুটো ফেলে দিতে হবে। এই ইথমাস ফেলা ছাড়া কোনো থাইরয়েড সার্জারি হবে না। তাহলে তোমাকে এখানে যদি জিজ্ঞাসা করা হয় মিনিমাম থাইরয়েড সার্জারি কি, মিনিমাম থাইরয়েড সার্জারি মানে হলো হেমিথাইরয়েডেক্টমি। ইপসিল্যাটারাল থাইরয়েড গ্ল্যান্ড এর সাথে ইথমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ফেলে দিতে হবে। কেন ফেলে দিতে হবে আমি পরে আসবো। এই জিনিসটাকে বেলি ল্যাবে বলা হয়েছে লোবেক্টমি। লোবেক্টমি মানে ইপসিল্যাটারাল লোব অ্যান্ড ইথমাস, এটাকে বেলি ল্যাবে
রিসেন্ট কয়েকটা এডিশনে এটাকে লোবেক্টমি বলা হয়েছে, কিন্তু এর আগে এটা হেমিথাইরয়েডেক্টমি ছিল। কারণ এই জিনিসটা যেন ক্লিয়ার থাকে, শুধু লোবেক্টমি মানে একটা লোভ ফেলা না, ইতমাস অলওয়েজ ফেলতে হবে। আচ্ছা, এবার হলো সাবটোটাল। সাবটোটাল মানে আমরা কি করব? সাবটোটাল থাইরয়েডেক্টমি মানে হচ্ছে দুই দিকের থাইরয়েড গ্ল্যান্ডই আমরা ফেলবো, দুই দিকের থাইরয়েড গ্ল্যান্ড এবং কিছু থাইরয়েড গ্ল্যান্ড এবং ইতমাস ফেলবো এবং কিছু থাইরয়েড টিস্যু রেখে আসবো। সেটা কতটুকুন? দুই দিকে আমরা আনুমানিক 4 গ্রাম করে 8 গ্রাম রেখে আসবো, 4 গ্রাম করে দুই দিকেই 4 গ্রাম করে। তার মানে আমরা বলতে পারি 8 গ্রাম, মানে 3 ভাগের 2 ভাগ আমরা ফেলে দেবো। থাইরয়েড গ্ল্যান্ডের 3 ভাগের 2 ভাগ ফেলে দেবো, 1 ভাগ রেখে আসবো এবং দুই দিকেই রেখে আসবো। এইটা রেখে আসি কি জন্যে? যাতে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা থাইরয়েড গ্ল্যান্ডের পোস্টেরিয়রলি এমবেডেড থাকে, প্যারাথাইরয়েড টিস্যুটা বডিতে থাকে, বাদ বাকি থাইরয়েডটা আমরা ফেলে আসবো। কোন ডিজিজে করি সেটা পরের কথা, আমি ডিজিজের কথা বলছি না, আমি থাইরয়েড সার্জারির টাইপগুলোর কথা বলছি, নামগুলো বলছি। তাহলে সেটাকে আমরা বলি সাবটোটাল থাইরয়েডেক্টমি। আর নেয়ার টোটাল মানে একদিকে থাইরয়েড গ্ল্যান্ড, মানে ইসিলাটারাল থাইরয়েড, একদিকে থাইরয়েড গ্ল্যান্ড পুরোটা ফেলে দেবো, আর একদিকে থাইরয়েড গ্ল্যান্ডও ফেলে দেবো, শুধু 4 গ্রাম টিস্যু। আগের বার দুই দিকে রাখছিলাম, এবার একদিকে রাখবো, একদিকে 4 গ্রাম টিস্যু রেখে আসবো। এটাকে বলে উইথ ইতমাস ফেলে দেবো, এটাকে বলে নেয়ার টোটাল থাইরয়েডেক্টমি। আর টোটাল থাইরয়েডেক্টমি মানে দুই দিকে থাইরয়েড গ্ল্যান্ড টোটালি ফেলে দেবো উইথ ইতমাস। আর একটা নাম আছে টোটাল রেডিক্যাল থাইরয়েডেক্টমি। এই অপারেশন আজকাল খুব একটা করা হয় না, তারপরে নাম হিসাবে অনেক সময় তোমরা বলতে পারো টোটাল রেডিক্যাল থাইরয়েডেক্টমি, হ্যাঁ বলবা, কোনো অসুবিধা নেই। তাহলে অপারেশনগুলোর নাম কি বললাম আমি? লোবেক্টমি আর হেমিথাইরয়েডেক্টমি, যে ভাষায় তুমি ব্যবহার করো। ডেফিনেশন দুটোরই এক, কিন্তু টার্মটাকে এক্সপ্লেন করা হয়েছে অন্যভাবে। তারপর সাবটোটাল থাইরয়েডেক্টমি, নেয়ার টোটাল থাইরয়েডেক্টমি, টোটাল থাইরয়েডেক্টমি, রেডিক্যাল টোটাল থাইরয়েডেক্টমি। দিস আর দ্য অপারেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড। মিনিমাম থাইরয়েড সার্জারি হচ্ছে হেমিথাইরয়েডেক্টমি বা লোবেক্টমি, এটার জন্য খেয়াল থাকে। বিভিন্ন ডিজিজে ম্যালিগন্যান্সিতে কি অপারেশন করা হয়? ম্যালিগন্যান্সিতে দুইটা অপারেশনের কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে লোবেক্টমি, একদিকে যদি হয় সেটা লোবেক্টমি উইথ ইতমাস, লোব উইথ ইতমাস। আর একটা করা হয় টোটাল থাইরয়েডেক্টমি, আর একটা করা হয় রেডিক্যাল টোটাল থাইরয়েডেক্টমি। সাবটোটাল আর নেয়ার টোটাল কিন্তু ম্যালিগন্যান্সিতে করা হয় না, এটা করা হয় মাল্টিনোডুলার গয়টার অথবা হাইপার থাইরয়েডিজমে যদি সার্জারি লাগে তখন করতে হয়। এ দুটো কিন্তু ম্যালিগন্যান্ট সার্জারি না। ম্যালিগন্যান্সিতে কোনো গ্ল্যান্ড পার্শিয়ালি রেখে আসা যাবে না, হয় পুরোটা ফেলে দিতে হবে অথবা একটা গ্ল্যান্ড পুরো রেখে দিতে, ভালো গ্ল্যান্ড পুরো রেখে দিতে হবে। তাহলে ওই নেয়ার টোটাল থাইরয়েডেক্টমি আর সাবটোটাল থাইরয়েডেক্টমি, সাবটোটাল থাইরয়েডেক্টমি করা হয় ইউজুয়ালি মাল্টিনোডুলার গয়টারে, আর নেয়ার টোটাল থাইরয়েডেক্টমি করা হয় হাইপার থাইরয়েডিজমে ইফ ইট নট রেসপন্ড অর রিকার আফটার মেডিকেল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্টের পরে যদি রেসপন্স না করে অথবা রিকার করে তখন নেয়ার টোটাল থাইরয়েডেক্টমি, একটু থাইরয়েড টিস্যু রেখে দেওয়া হয়। কি জন্য? যাতে থাইরয়েড হরমোন তৈরি করে, প্লাস তারা থাইরয়েড গ্ল্যান্ড একটা হলেও থাকে। আচ্ছা, এবার এখানে আরো কত থাইরয়েড গ্ল্যান্ডে আরো কথা আছে, পরে আসলে আমরা পরে বলবো, এখান থেকে বেরোবো। অনেক কিছু আছে থাইরয়েড গ্ল্যান্ডের কথা। থাইরয়েড হরমোন কিভাবে তৈরি হয়, স্টেপ অফ থাইরয়েড হরমোন সিনথেসিস, এটা কিন্তু রিটেনেও পড়ে। তারপর অ্যান্টি থাইরয়েড ড্রাগ কোনটা কোন লেভেলে কাজ করে, ক্লিন কাট ধারণা থাকতে হবে কোনটা কোন লেভেলে থাকতে হবে। থাইরয়েড গ্ল্যান্ডের কি ইনসিশন দেওয়া হয়, অপারেশনে কি ইনসিশন দেওয়া হয়, কিভাবে এক্সামিনেশন, এটা যদি থাইরয়েড শর্ট কেস বা লং কেসে দেওয়া হয় থাইরয়েড সোয়েলিং, এক্সামিনেশন কিন্তু ভালো করে শিখতে হবে। থাইরয়েড গ্ল্যান্ডের এক্সামিনেশন, এভরিথিং ইজ ফ্রম ব্যাক, এভরিথিং ইজ ফ্রম ব্যাক, অনলি ইনস্পেকশন ইজ ফ্রম ফ্রন্ট। ইনস্পেকশন ছাড়া, ইনস্পেকশন হচ্ছে চেয়ে দেখা আর রুগীকে সোয়ালো করতে বলা, এই দুটো কাজ ছাড়া সামনে আর কোনো কাজ নাই থাইরয়েড গ্ল্যান্ডে। রুগীকে সোয়ালো করতে বলতে হবে, সোয়ালো করে বললে
ইন্সপেকশনে, আর সোয়েলিং সামনের থেকে দেখা যাচ্ছে কিনা, আর পালপেশনের সময় লোয়ার বর্ডার গেট বিলো দ্য সোয়েলিং অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড পাওয়া যায় কিনা সেটা সামনের থেকে দেখতে হয়। আর সামনে কোনো কাজ নাই, সমস্ত এক্সামিনেশন পিছনে, ইভেন অস্কাল্টেশনে করতে হবে পিছনে দাঁড়ায়। সুতরাং থাইরয়েড গ্ল্যান্ডের সব, এনআই খান, আমাদের যে এনআই খান বলতেন, কয়েকদিন আগে মারা গেলেন, যে ইফ ইউ এক্সামিন দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইন ফ্রম ফ্রন্ট, এক্সামিনার উইল কিক ইউ ফ্রম বিহাইন্ড। মানে তুমি যদি সামনের থেকে থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিন করো, তাহলে এক্সামিনার পিছন থেকে তোমাকে লাথি মারবে, বাংলা করলে তাই দাঁড়ায়। এটা করে খেয়াল রাখবা, সমস্ত কিছু পিছন থেকে এক্সামিন করতে হবে থাইরয়েড গ্ল্যান্ডে, মেন এক্সামিনেশন পিছন থেকে। আচ্ছা, এখানে দুটো কথা বলে জিনিস বলে যাই, সেটা হলো একটা এন্ডেমিক গয়টার, প্যাথোজেনেসিস অফ এটাও কিন্তু রিটেনে পড়ে, প্যাথোজেনেসিস অফ এন্ডেমিক গয়টার ইম্পর্ট্যান্ট কথা, আর কিছু ডেফিনেশন জানতে হবে, সেটাও ইম্পর্ট্যান্ট। প্যাথোজেনেসিস কি, খুব সিম্পল। এন্ডেমিক গয়টারে প্যাথোজেনেসিসটা যদি তুমি ভালো করে বুঝো, সমস্ত থাইরয়েড ডিজিজই তোমার জানা হয়ে যাবে, কি কি হতে পারে। বা ফেট অফ এন্ডেমিক গয়টার, এটাও কোশ্চেন থাকতে পারে। দুটো ধরনের। প্যাথোজেনেসিসটা কি জিনিস? প্যাথোজেনেসিস হবে আয়োডিন ডেফিসিয়েন্সি হবে। আয়োডিন ডেফিসিয়েন্সি হলে থাইরয়েড হরমোন কম তৈরি হবে। থাইরয়েড হরমোন কম তৈরি হলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন লেভেল বেড়ে যাবে। বেড়ে যাওয়ার জন্য সে কি করবে? হাইপারট্রফি অফ দ্য থাইরয়েড ফলিকেল হবে। প্রথমে থাইরয়েড হাইপারট্রফি অফ দ্য থাইরয়েড ফলিকেল হওয়ার জন্যে গ্ল্যান্ডটা ইউনিফর্মলি বাড়বে। এই বাড়তে বাড়তে তারপরে এই হাইপারট্রফিটা ইউনিফর্ম না হয়ে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় গ্ল্যান্ড বেড়ে যাওয়ার, বড় হয়ে ফলিকেল বড় হয়ে যাওয়ার জন্য সার্কুলেশন কমে যাবে, অ্যাট্রোফি হবে। আবার কোনো জায়গায় প্রেশারের জন্য প্রেশার নেক্রোসিস হবে। তার মানে আগে যে ইউনিফর্মলি এনলার্জড হয়েছিল, তখন পরে আর ইউনিফর্মলি হবে না, তখন সে এটা বিভিন্ন সেগমেন্ট ভাগ করে হবে, তখন নডুলার হয়ে যাবে, নডুলার গয়টার হয়ে যাবে। সেই নডুলার গয়টারের জন্য কি হতে পারে? এই নডুলার গয়টারের থেকে কোনোটা হাইপার সিক্রেশন হতে পারে, কোনোটা হাইপার সিক্রেশন হতে পারে। তাহলে এটা হাইপোথাইরয়েডিজম হতে পারে, হাইপারথাইরয়েডিজম হতে পারে। ওই নডুল থেকে কোনোটায় টক্সিক হতে পারে, টক্সিক নডুলার গয়টার হতে পারে। ওই নডুল থেকে ম্যালিগন্যান্সি হতে পারে। মানে অল ডিজিজ, একটু ভালো করে এটা আসলে সামনাসামনি বলতে পারলে সুবিধা হতো। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের প্যাথোজেনেসিস যদি বলো, একটা গয়টারের প্যাথোজেনেসিসের সব আসবে। এন্ডেমিক গয়টার, তারপর হচ্ছে ইউনিফর্ম এনলার্জমেন্ট, তারপরে হচ্ছে ইরেগুলার এনলার্জমেন্ট অফ দ্য গ্ল্যান্ড, ফাংশনাল চেঞ্জেস, সেলুলার চেঞ্জেস। হ্যাঁ, এইগুলো সব আসলে সমস্ত ডিজিজ এর থেকে এক্সপ্লেন করা যাবে। আর এই কোশ্চেনটা যদি ঘুরায়ে বলা হয় তোমাকে, ঘুরায়ে বললে যদি বলা হয় যে এন্ডেমিক গয়টারের ফেট কি, ওই অ্যাপেন্ডিসাইটিসের ফেটের মতো, এন্ডেমিক গয়টারের ফেট কি? এক নম্বরে হবে যে স্পন্টেনিয়াস ইনভলিউশন, মানে স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যেতে পারে। এন্ডেমিক গয়টার বা পিউবার্টি গয়টার একই কথা। পিউবার্টি গয়টারের ফেট কি? একই কথা। এটা ভালো হয়ে যেতে পারে, এমনি এমনি ভালো হয়ে যেতে পারে। অ্যান্ড সেকেন্ড স্টেপ হলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। সেই কমপ্লিকেশনগুলো এইগুলা কি হতে পারে? হাইপোথাইরয়েডিজম হতে পারে, হাইপারথাইরয়েডিজম হতে পারে, থাইরয়েড সিঙ্গেল থাইরয়েড নডুল হতে পারে, মাল্টি নডুলার গয়টার হতে পারে, তারপরে ম্যালিগন্যান্সি হতে পারে। টক্সিক নডুলার গয়টার হতে পারে, ম্যালিগন্যান্সি হতে পারে, থাইরয়েড সিস্ট হতে পারে। অল আর কমপ্লিকেশন অফ দ্য থাইরয়েড সোয়েলিং, এইগুলো কমপ্লিকেশন। আবার যদি বলা হয় ফেট বলা হয়, এই কমপ্লিকেশনের সাথে শুধু স্পন্টেনিয়াস ইনভলিউশনটা বললেই হয়ে যাবে। আর প্যাথোজেনেসিস বললো, এইগুলো সব পরপর আসবে, অনেক কথা। এখন হোয়াট ইজ গয়টার, হোয়াট ইজ সলিটারি থাইরয়েড নডুল, হোয়াট ইজ ডোমিন্যান্ট, হোয়াট ইজ মাল্টিনোডুলার গয়টার, এই ডেফিনেশনগুলো তোমাদের জানতে হবে। থাইরয়েড নিয়ে একটু সমস্যা তোমাদের আমি পড়াইছে কিনা আমি জানি না। থাইরয়েড কিন্তু অনেক কিছু, নেক সম্বন্ধে অনেক কিছু পড়ার আছে। নেক কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এনি নেক সোয়েলিং পরীক্ষার সময় থাকলে তোমাকে দেওয়া হবে, শর্ট কেসই হোক লং কেসই হোক। এমনি সোয়েলিং শর্ট কেসে দেওয়া হয়, থাইরয়েড সোয়েলিং থাকলে লং কেস হিসেবে আসতে পারে। পরীক্ষার জন্য, পাশ করার জন্য দুই বোর্ডেই এ কোশ্চেন আছে। হ্যাঁ, এগুলো আসবে, বিভিন্ন সময় আসবে। তাহলে হোয়াট ইজ গয়টার?
গয়টার হচ্ছে এনি এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ গয়টার, কনফিউশনে যাওয়ার দরকার নেই। থাইরয়েড গ্ল্যান্ডে এনলার্জমেন্ট হলে কোনো কোনো বইতে লেখা আছে, হ্যাঁ, জেনারেলাইজ এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ গয়টার, বলা ঝামেলায় যাওয়ার দরকার নাই। এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ গয়টার। হোয়াট ইজ ডোমিন্যান্ট, হোয়াট ইজ সলিটারি থাইরয়েড নোডুল, হোয়াট ইজ মাল্টিনোডুলার গয়টার। সলিটারি থাইরয়েড নোডুল কি? সলিটারি থাইরয়েড নোডুল হচ্ছে আইসোলেটেড থাইরয়েড নোডুল ইন আদারওয়াইজ নর্মাল থাইরয়েড গ্ল্যান্ড। মানে ওই থাইরয়েড নোডুল, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে একটা সোয়েলিং পাওয়া যাচ্ছে, সেটা পালপাবেলি পাও বা ইমেজিং করেই পাও, একটা নোডুল পাওয়া যাচ্ছে। আদারওয়াইজ থাইরয়েড, রেস্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ নর্মাল। নোডুলের আশেপাশে বা অপর গ্ল্যান্ডটা, থাইরয়েড গ্ল্যান্ডের অপর পাশের লোবটা ইজ অ্যাবসোলিউটলি নর্মাল। এটাকে আমরা বলি সলিটারি থাইরয়েড নোডুল। এটা কিন্তু শর্ট নোট থাকে অনেক সময়। এবার হচ্ছে ডোমিন্যান্ট। ডোমিন্যান্ট কথাটার মানে কি? ডোমিন্যান্ট হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, মনে করো একটা এন্ডেমিক গয়টার বা পিউবার্টি গয়টার, মানে থাইরয়েড গ্ল্যান্ডটা তার ইউনিফর্মলি এনলার্জ। এই এনলার্জ গ্ল্যান্ডের মধ্যে, ইউনিফর্মলি এনলার্জ গ্ল্যান্ডের মধ্যে যদি একটা থাইরয়েড নোডুল হয়, ইউনিফর্মলি এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যদি একটা থাইরয়েড নোডুল হয়, তাহলে সেটাকে আমরা বলবো ডোমিন্যান্ট। আর থাইরয়েড গ্ল্যান্ড এর মধ্যে যদি অনেকগুলো নোডুল হয়, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যদি একের বেশি নোডুল পাওয়া যায়, একটার বেশি হলেই যদি নোডুল, সেটা একটা লোবে হোক দুইটা লোবে হোক সেটা গুরুত্বপূর্ণ না, সেটা পালপাবেল হোক বা ইমেজিং করে পাওয়া যাক, তাহলে সেটাকে আমরা বলবো মাল্টিনোডুলার গয়টার। তাহলে এগুলো কিন্তু খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে, এর মধ্যে কোনো কনফিউশন নাই। ডেফিনেশনগুলো অ্যাবসোলিউটলি ইউনিফর্ম ডেফিনেশন, এর মধ্যে জোড়াতালি দিলে কোনো ডেফিনেশনের ব্যাখ্যা হবে না। আচ্ছা, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডে অনেক কথা বলে গেলাম আমি। হোয়াট আর দ্য প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন, হ্যাঁ, অফ কার্সিনোমা অফ দ্য টাং। ওই যে গতদিন বলেছিলাম সেই কথাগুলো তোমরা বলে রাখবো, হ্যাঁ, বললেই হবে। কি কি বলছিলাম? 6টা এস দিয়ে, হ্যাঁ, দিস ইজ দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর আসলে, হ্যাঁ, বা প্রিডিসপোজিং ফ্যাক্টর, এটা বললেই হবে তোমাদের জন্যে। আর সেটা কি কি বলছিলাম এস দিয়ে? একটা হচ্ছে শার্প টিথ, সেপসিস, স্প্রিট, তারপরে স্পাইসেস, স্মোকিং অ্যান্ড সিফিলিস। 6টা এস দিয়ে, এটা হলো প্রিডিসপোজিং ফ্যাক্টর। আর প্রিম্যালিগন্যান্ট আর একটা কন্ডিশন বলা হয় যে টাঙ্গের মধ্যে একটা চেঞ্জ আসে, সেটাকে কি বলে? এটারে হ্যাঁ, লিউকোপ্লাকিয়া, লিউকোপ্লাকিয়া অফ দ্য টাং। এগুলো সবই আবার লিউকোপ্লাকিয়ার কাজ কি? এগুলো সবই কিন্তু লিউকোপ্লাকিয়া করে। তারপরে হচ্ছে ফ্রেশ ম্যালিগন্যান্সি তৈরি হয়, লিউকোপ্লাকিয়া তৈরি করে। আচ্ছা, লিউকোপ্লাকিয়া শুধু এখানে নয়, স্কমাস সারফেসে, সারফেসে ইনার স্কমাস সারফেস এপিথেলিয়াম যেখানেই আছে, স্কমাস এপিথেলিয়াম আছে, সেখানে লিউকোপ্লাকিয়া হওয়ার ঝুঁকি থাকে। আচ্ছা, টাঙ্গের এটা নিয়ে আমি আর বেশি আলোচনা করছি না, টাং সম্বন্ধে অনেকদিন আগের দিনই আমি বলেছি। আচ্ছা, গিভ দ্য কজেস অফ নেক সোয়েলিং ইন 5 years old child। বললাম না যে নেক সোয়েলিং এর কোশ্চেনের ভ্যারিয়াবিলিটি অনেক, আমি তো কিছুই বলি নাই, অনেক কিছু আছে নেক সোয়েলিং এ। 5 বছরের একটা বাচ্চার নেক সোয়েলিং আছে কি, এবং সেটা মোজাম্মেল স্যার খুব জিজ্ঞাসা করে যে এই সোয়েলিংগুলো ক্লিনিক্যালি তুমি কিভাবে ডায়াগনোসিস করবা। আমি এত সময় সিস্টিক নেক সোয়েলিং এর কথা বলছি, এবার একটু থাইরয়েড সলিড সোয়েলিং এ আসি। নেক সোয়েলিং, এই নেক সোয়েলিং যেহেতু বলা হয়েছে সবই কিন্তু আসবে, ওই সিস্টিক সোয়েলিংগুলো আসবে, সলিডও আসবে। তা 5 বছরের বাচ্চারে আমরা বলে নেই, 5 বছরের বাচ্চার সিস্টিক সোয়েলিং কি হবে, 5 বছরের বাচ্চার সলিড নেক সোয়েলিং কি হবে, আমরা সেটা এখানে আসি। 5 বছরের বাচ্চার সিস্টিক নেক সোয়েলিং কি কি হতে পারে, ওইভাবেই আমরা বলি। থাইরোগ্লোসাল সিস্ট, ডার্ময়েড, এরপর থাইরয়েড সিস্ট, ব্রাঙ্কিয়াল সিস্ট,
সিস্টিক হাইগ্রোমা। 5 বছরের বাচ্চার কিন্তু এর সবগুলোই হবে। আচ্ছা, আমরা কমনগুলো বলি, আমরা আনকমনগুলো কম বলতে চেষ্টা করবো, ওগুলো বলতে চাইবো না আমরা। এবার সলিড সোয়েলিং কি হবে একটা 5 বছর বাচ্চা? লিম্ফ মাঝে মধ্যে জিজ্ঞাসা করা হয়, আমি যদি কখনো থাকি আমি বেশি জিজ্ঞাসা করি, হোয়াট ইজ দ্য কমনেস্ট নেক সোয়েলিং? কমনেস্ট নেক সোয়েলিং কোনটা? এটা সারা পৃথিবীব্যাপী। আমরা এই যে 21 জন বা 22 জন, এই 22 জনের মধ্যে অন্তত 15 জনের আছে এমন নেক সোয়েলিং। কি সেটা? হচ্ছে লিম্ফ্যাডেনোপ্যাথি। ইট মে বি ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট অর নট, বাট চেক করলে আমাদের দেখা যাবে 15 জনের কোথাও কোনো না কোনো লিম্ফ নোড এনলার্জ। এনি লিম্ফ নোড এনলার্জ ইজ লিম্ফ্যাডেনোপ্যাথি। তার মানে কমনেস্ট, ওয়ার্ল্ড ওয়াইড কমনেস্ট নেক সোয়েলিং হচ্ছে সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি। এটা যেন ভুল না হয়। কি কজে হয়েছে সেটা পরের কথা। সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি, তার মানে সলিড সোয়েলিং এর মধ্যে সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি। আর কি সলিড সোয়েলিং হতে পারে? একটা বাচ্চা ইয়াং এজ গ্রুপের এটা থাইরয়েড সোয়েলিং, যে কোনো বয়সে হতে পারে। থাইরয়েড, সেটা ইতমাসেই হোক বডি লোবেই হোক, থাইরয়েড সোয়েলিং। তাহলে এই দুটো যেন আমাদের ভুল না হয়। তাহলে আর লিম্ফ্যাডেনোপ্যাথি তো নানা কারণ থাকতে পারে। লিম্ফ্যাডেনোপ্যাথি অ্যান্ড থাইরয়েড সোয়েলিং, এই দুটো যেন ভুল না হয়। তাহলে সিস্টিক সোয়েলিং বললাম, সলিড সোয়েলিং বললাম। এই সলিড সোয়েলিং আবার কি কি কারণে হতে পারে? একটা আমাদের, বা আমরা মনে, অথবা তোমাকে একটা অপশন দিলাম যে একটা সলিড সোয়েলিং নেকে আছে, ল্যাটারাল নেক সোয়েলিং আছে, সলিড নেক সোয়েলিং, সরি ল্যাটারাল নেক সোয়েলিং আছে। কি কিভাবে হতে পারে? লিম্ফ্যাডেনোপ্যাথির জন্য হতে পারে, থাইরয়েড সোয়েলিং এর জন্য হতে পারে। লিম্ফ্যাডেনোপ্যাথির আবার কি কি কারণে হয়? এটাও কিন্তু খুব কমন কোশ্চেন, শর্ট কোশ্চেন আছে। হোয়াট আর দ্য কজেস অফ লিম্ফ্যাডেনোপ্যাথি? হোয়াট আর দ্য ডায়াগনস্টিক অ্যাপ্রোচ অফ সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি? এটা আরেকটা কোশ্চেন ওদের আছে, এখানে না থাকলে পেডিয়াট্রিক সার্জারির মতো কোশ্চেনের মধ্যে আছে, তখন আলোচনা হবে। লিম্ফ্যাডেনোপ্যাথির কমন কজ হচ্ছে ইনফেক্টিভ কজ, 2 নম্বর হলো নিওপ্লাস্টিক কজ। এই দুটো যেন ভুল না হয়। আরো অনেক কজ আছে লিম্ফ্যাডেনোপ্যাথি। ইনফেক্টিভ কজের মধ্যে হচ্ছে নন স্পেসিফিক লিম্ফ্যাডেনোপ্যাথি, স্পেসিফিক লিম্ফ্যাডেনোপ্যাথি, মানে নন স্পেসিফিক ইনফেকশন, স্পেসিফিক ইনফেকশন। নন স্পেসিফিক ইনফেকশনের মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়াল, ভাইরাল বিভিন্ন ইনফেকশন, আর প্রোটোজোয়াল বিভিন্ন ইনফেকশন হতে পারে। আর স্পেসিফিকের মধ্যে হচ্ছে টিউবারকুলোসিস, সিফিলিস, অ্যাক্টিনোমাইকোসিস, এগুলোর জন্য যদি হয় দেন ইট ইজ স্পেসিফিক লিম্ফ্যাডেনোপ্যাথি। নিওপ্লাস্টিকের মধ্যে বেনাইন হতে পারে, ম্যালিগন্যান্ট হতে পারে। তাহলে একটা ল্যাটারাল লিম্ফ নোড আছে। ল্যাটারাল লিম্ফ্যাডেনোপ্যাথিটা আমি যদি এমনি বলি আরো সহজ করে, মোজাম্মেল স্যার যেটা জিজ্ঞাসা করে যে একটা বলো, একটা ইনফেক্টিভ লিম্ফ্যাডেনোপ্যাথি, একটা টিউবারকুলার লিম্ফ্যাডেনোপ্যাথি, একটা ম্যালিগন্যান্ট লিম্ফ্যাডেনোপ্যাথি, আর একটা থাইরয়েড সোয়েলিং। এগুলো তুমি কিভাবে ডায়াগনোসিস করবা? সবকটাই কিন্তু সলিড সোয়েলিং এবং সবকটাই ল্যাটারাল নেক সোয়েলিং। কিভাবে ডায়াগনোসিস করবা? থাইরয়েড সোয়েলিং যদি হয় আমার, সেটা একটা ল্যাটারাল সলিড নেক সোয়েলিং হবে এবং ইট মুভস উইথ ডিগ্লুটিশন। একটা সাবকিউটেনিয়াস ল্যাটারাল নেক সোয়েলিং পাবো, যে সোয়েলিংটা সলিড এবং দ্যাট মুভস উইথ ডিগ্লুটিশন। তাহলে যে সোয়েলিংটা ডিগ্লুটেশনের সাথে মুভ করবে, এটা থাইরয়েড সোয়েলিং। আমাদের ডায়াগনোসিস কমপ্লিট হয়ে গেল। ও নিয়ে আমরা ঝামেলায় যাব না, প্যাথোলজি নিয়ে আমরা ঝামেলায় যাব না। এইবার থাকলো লিম্ফ নোড। লিম্ফ নোডটা কি ইনফেক্টিভ লিম্ফ্যাডেনোপ্যাথি, মানে কি ইনফেক্টিভ আমরা বলছি যে নন স্পেসিফিক বা হাইপারপ্লাস্টিক লিম্ফ্যাডেনোপ্যাথি কিনা, নিওপ্লাস্টিক লিম্ফ্যাডেনোপ্যাথি কিনা, টিউবারকুলার লিম্ফ্যাডেনোপ্যাথি কিনা, আমরা কিভাবে ক্লিনিক্যালি বুঝবো? প্রথমে আমরা এটা লিম্ফ্যাডেনোপ্যাথি, এটা বুঝতে হলে আমরা কিভাবে বুঝবো? যে নেকে একটা সাবকিউটেরিয়াস সোয়েলিং আছে, যে সোয়েলিংটা সলিড। হ্যাঁ, যদি এই সলিড ল্যাটারাল নেক সোয়েলিং থাকে বা নেকে যদি সলিড সোয়েলিং থাকে, সাবকিউটেনিয়াস সোয়েলিং থাকে এবং যদি মাল্টিপল থাকে, তাহলে এটা ধরে নিতে হবে এটা লিম্ফ্যাডেনোপ্যাথি আনটিল প্রুভড আদারওয়াইজ।
এটা যদি পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণিত না হয় তাহলে ধরে নিতে হবে মাল্টিপল সলিড নেক সোয়েলিং ইজ লিম্ফ্যাডেনোপ্যাথি। মাল্টিপল সলিড নেক সোয়েলিং ইজ লিম্ফ্যাডেনোপ্যাথি, এটা সাধারণ রুল। কিন্তু যদি মাল্টিপল না থাকে, সিঙ্গেল থাকে, তাও তো থাকতে পারে। সেক্ষেত্রে যদি লিম্ফ্যাডেনোপ্যাথি আমরা নিশ্চিত হয়ে গেলাম ক্লিনিক্যাল এক্সামিনেশন করে, এবার আমরা কজটা নিশ্চিত হবে। যদি এটা ফার্ম অ্যান্ড টেন্ডার হয়, ফার্ম অ্যান্ড টেন্ডার হয়, তাহলে এটা হাইপার প্লাস্টিক, মানে ড্রেনেজ এরিয়ায় কোথাও ইনফেকশন হয়েছে, সেই জন্য এটা হাইপারপ্লেসিয়া হয়েছে, তাহলে এটা হাইপার প্লাস্টিক। যদি লিম্ফ নোডটা টেন্ডার হয়, ফার্ম হয়। লিম্ফ নোডটা যদি নন টেন্ডার এবং ম্যাটেড হয়, যদি নন টেন্ডার এবং ম্যাটেড হয়, এটা টিউবারকুলার। লিম্ফ নোডটা যদি নন টেন্ডার রাবারি হয়, নন টেন্ডার রাবারি হয়, এটা একেবারেই থিওরিটিক্যাল, তাহলে এটা লিম্ফোমা। আর লিম্ফ নোডটা যদি নন টেন্ডার এবং হার্ড হয়, এটা মেটাস্ট্যাটিক। তাহলে এই কয়টা কথা তোমার ধারণা থাকতে হবে ক্লিনিক্যালি। আমি কোনো পরীক্ষার কথায় আসি নাই, ক্লিনিক্যালি। তাহলে নেক সোয়েলিং কিন্তু এই কয়টা কথা জানতে হবে। তাহলে বাচ্চাদের, একটা 5 বছরের বাচ্চার নেক সোয়েলিং এর কারণ কি কি বললাম? আমি সিস্টিক বলেছি, সলিড বলছি। সলিডের মধ্যে হলো থাইরয়েড সোয়েলিং, লিম্ফ্যাডেনোপ্যাথি। লিম্ফ্যাডেনোপ্যাথির মধ্যে তুমি ওইগুলো সব বলে দিতে পারো, যে ইনফেক্টিভের মধ্যে ব্যাকটেরিয়াল, ভাইরাল, হ্যাঁ, নন স্পেসিফিকের মধ্যে ব্যাকটেরিয়াল, ভাইরাল, আর স্পেসিফিকের মধ্যে টিউবারকুলার, সিফিলিস, অন্তত এই দুটো বলবা। নিওপ্লাস্টিকের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে লিম্ফোমা, লিউকেমিয়া। সেকেন্ডারি তো যে কোনো ড্রেনেজ এরিয়াতে হতে পারে। তাহলে দিজ আর দ্য, এই কয়টা, এগুলো কিন্তু খুব বেসিক কথাবার্তা, বুঝতে পারলে উত্তরটা খুবই সহজ। নেক সোয়েলিং কিন্তু অনেক বোঝার আছে, বুঝে পড়ার আছে। বুঝে পড়লে, একটু সময় নিয়ে বুঝে পড়লে উত্তর করা খুব সহজ হবে। আমি আগেও বলেছি তোমাদের যে নরমান ব্রাউসে একটা চ্যাপ্টার আছে নেক সোয়েলিং, ওখানে একটা চার্ট দেওয়া আছে। চার্টে বলা আছে 4টা কোশ্চেনের উত্তর যদি তুমি এক্সামিনেশনের সময় বের করতে পারো, 4টা কোশ্চেনের উত্তর, তাহলে সমস্ত নেক সোয়েলিং তুমি ডায়াগনোসিস করতে পারবা। সেই 4টা সোয়েলিং এ কি কোশ্চেনের উত্তর কি? 1 নাম্বার হলো কোন সাইটে হয়েছে, এটা মিড লাইনে হয়েছে, অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল হয়েছে, না পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল হয়েছে, কোন সাইটে হয়েছে। নাম্বার কি, নাম্বারটা কি, কয়টা নাম্বার, সিঙ্গেল অর মাল্টিপল, 2 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার হলো কনসিস্টেন্সি, সোয়েলিংটা কি সলিড না সিস্টিক। 4 নাম্বার হলো যে সোয়েলিংটা মুভস উইথ ডিগ্লুটেশন অর নট, মুভস উইথ টাং মুভমেন্ট অর নট। এটা এই দুটো কোশ্চেন 5 নাম্বারে। টাং মুভমেন্টের কথা দেখা নাই, আমি তো বোঝানোর জন্য বললাম। মুভ উইথ ডিগ্লুটেশন অর নট, ডিগ্লুটেশনের সাথে যদি মুভ করে, সোয়েলিং সলিড, সিস্টিক, যাই হোক না কেন, ইট ইজ থাইরয়েড সোয়েলিং। তাহলে 4টা কোশ্চেনের উত্তর জানলে পারে নেকের সমস্ত সোয়েলিং ডায়াগনোসিস করা যায় ক্লিনিক্যালি। এটা নরমান ব্রাউসে একটা চার্ট দেওয়া আছে, খুব সুন্দর করে 1/2 পৃষ্ঠার একটা চার্ট দেওয়া আছে, এবং এর মধ্যে সব জানা যায়। এটা যদি বুঝে পড়া যায়, নেক সোয়েলিং এভরিথিং এক্সাম তুমি পড়া হয়ে যাবে তোমার। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে ট্রিটমেন্ট অফ কার্সিনোম অফ দ্য থাইরয়েড। আচ্ছা, আমি ব্রেস্টে যখন আলোচনা বেশি কিছু করি নাই, ব্রেস্ট টিউমারে আরেকটা জিনিস তোমাদের প্রায় রিটেনে আসে, সেটা হলো যে হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশন অফ কার্সিনোম অফ দ্য ব্রেস্ট। ট্রিটমেন্ট অপশানগুলোর নাম বলতে হবে, কি কি অপশান আছে। খুব সিম্পল, 1 মার্কের উত্তর থাকবে, কমনলি আসে। কি কি আসে? সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি। আর একটা শব্দ নতুন বইতে যোগ হয়েছে, টার্গেটেড ড্রাগ থেরাপি। এগুলো তোমার না বললেও হবে, 4টে তোমাকে বলতে হবে। সার্জারি, সরি ভুল বলছি আমি, সার্জারি, তারপর কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি। ইমিউন থেরাপি না, হরমোন থেরাপি। ইমিউন থেরাপি যে হরমোন থেরাপি। এই 4টে থেরাপির নাম যেন ভুল না হয়। এর ডিটেলস আরও তোমরা বেশি জানতে হয় না, কিন্তু কেমোথেরাপিতে নিওঅ্যাডজুভ্যান্ট তো আগের দিনই বলেছি। এই কথাটা কিন্তু আসে, এখানেও তাই। থাইরয়েড গ্ল্যান্ডের কি কি চিকিৎসা আছে?
থাইরয়েড গ্ল্যান্ডের ম্যালিগনেন্সির কী কী ট্রিটমেন্ট অপশান আছে। এখানে মোটামুটি একটা অপশান শুধু আলাদা, সেটা কি, প্রথমেই হলো এনি থাইরয়েড সোয়েলিং, মানে আইসোলেটেড থাইরয়েড সোয়েলিং বা নোডুল, সোয়েলিং বলা ঠিক হবে না, এনি থাইরয়েড নোডুল বা নোডুলার এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, ইউনিফর্ম না, নোডুলার এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, সে যে কারণেই হোক না কেন, সেটা সলিটারি হোক, ডোমিন্যান্ট হোক, মাল্টিনোডুলার গয়টার হোক, সলিড কি বলে হট নডুল হোক, কোল্ড নডুল হোক, থাইরয়েড নিওপ্লাজম হোক, যাই হোক না কেন, নোডুলার এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডের চিকিৎসা হলো সার্জারি। ইউনিফর্ম এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডের চিকিৎসা হলো নন সার্জিক্যাল। দিস ইজ দ্য জেনারেল রুল। সুতরাং এনি থাইরয়েড নোডুল, নোডুলের পর ওষুধের কোনো কাজ নাই, নোডুল হলে পারেই সার্জারি। তাহলে আমরা সার্জারির লোক, সার্জারির কথা জিজ্ঞাসা করছি, আগে বলবো। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের কার্সিনোমা অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডের ট্রিটমেন্ট অপশান কি, ট্রিটমেন্ট অফ কার্সিনোমা অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, যে আগেই বলেছি। তার আগে বলে নিই থাইরয়েড গ্ল্যান্ডের কি কি সার্জারি করা যায়। এটা তার কার্সিনোমা না, সিম্পল থাইরয়েড সার্জারি যদি লাগে, সরি, থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার যদি হয়, থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার যদি হয়, তাহলে কি কি অপশান আছে, সার্জিক্যাল অপশান আছে। এখানে যে কোশ্চেনটা ট্রিটমেন্ট অপশান, অপশানগুলোর নাম বলতে হবে। একটা হলো থাইরয়েডেক্টমি বা সার্জারি। থাইরয়েডেক্টমি কি কি করা হয়, যে আমি আগেই বলেছি, হেমিথাইরয়েডেক্টমি করা হয়, টোটাল থাইরয়েডেক্টমি করা হয়, আর রেডিক্যাল থাইরয়েডেক্টমি করা হয়। তিনটা অপশান ক্যান্সারের জন্য। এটা তো কোশ্চেনটা ক্যান্সারের, হেডলাইন হলো সার্জারি করা যায়। আর কি কি অপশান আছে, আর কি কি অপশান আছে থাইরয়েড সার্জারি? রেডিওথেরাপি আছে, রেডিও আয়োডিন থেরাপি আছে, রেডিও আয়োডিন থেরাপি আছে। দিজ আর দ্য ট্রিটমেন্ট অপশান অফ কার্সিনোমা অফ থাইরয়েড। তাহলে সার্জারি, রেডিওথেরাপি, রেডিও আয়োডিন, এটা হলো স্পেসিফিক ফর থাইরয়েড নিওপ্লাজমের জন্য, রেডিও আয়োডিন থেরাপি, এটার জন্য খেয়াল থাকে। এখানে হরমোন থেরাপির কথা ব্রেস্টের মতো আসবে না। কেমোথেরাপি, লাস্ট অপশান কেমোথেরাপি। তাহলে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, রেডিও আয়োডিন থেরাপি অ্যান্ড কেমোথেরাপি। তাহলে এখানেও চারটা, ওখানেও চারটা। ব্রেস্টের ক্ষেত্রে আয়োডিনের জায়গায় আসবে হরমোন থেরাপি। খুব সিম্পল কথা। সার্জারি তো আমি আগেই বলে গেলাম কি কি সার্জারি করা হয়। নেম সাম সিস্টিক সোয়েলিং অফ নেক, আবার সেই একই কোশ্চেন। সিস্টিক সোয়েলিং মিড লাইনে হতে পারে, ল্যাটারালি হতে পারে। আগেই বলেছি মিড লাইনে, যেটা না বললেই নয়, থাইরোগ্লোসাল সিস্ট অ্যান্ড ডারময়েড, মিডলাইন ডারময়েড। আর একটা বললাম যে ইথমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডে সিস্ট হতে পারে। ল্যাটারালের মধ্যে আবার থাইরয়েড সিস্ট, ব্র্যাঙ্কিয়াল সিস্ট, সিস্টিক হাইগ্রোমা। এরপরে যদি তুমি ওগুলো যোগ করতে চাও, আর একটা হচ্ছে কোল্ড অ্যাবসেস, এরপরে যদি যোগ করতে চাও র্যানুলা, প্লাঞ্জিং র্যানুলা, সিস্ট অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এগুলো তুমি বলতে পারো, না বললে অসুবিধা নেই। একই কোশ্চেন বারবার আসবে। এখানে আরেকটা পার্ট আছে, হাউ উইল ইউ ডায়াগনোস সিস্টিক হাইগ্রোমা। গতদিন আমি বলেছি এটা সিস্টিক হাইগ্রোমা কিভাবে ডায়াগনোসিস করবা এবং থাইরোগ্লোসাল সিস্ট কিভাবে ডায়াগনোসিস করবা। আমি খুব ক্লিন কাট বলতে চাই তোমাদের, এবং তোমাদের কাছে শুনতে চাই, অপ্রয়োজনীয় কথা বলার দরকার নাই। যদি থিওরিটিক্যালি তোমার জিজ্ঞাসা করে, এই কথা বললে সব শেষ। থাইরোগ্লোসাল সিস্ট কি বলেছিলাম? মিডলাইন সিস্টিক নেক সোয়েলিং which moves with deglutition and moves upward with protrusion of the tongue. শেষ, এর কোনো কথা বাদ দেওয়া যাবে না। আর সিস্টিক হাইগ্রোমার ক্ষেত্রে হলো যদি সিস্টিক হাইগ্রোমা অফ দ্য নেক হয়, তাহলে কি হবে? সোয়েলিং ইন দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক। একদম পরিষ্কার করে এটা বলতে হবে, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেকে একটা সোয়েলিং। The swelling is cystic, the swelling is subcutaneous, আর একটা হচ্ছে ট্রান্সইলুমিনেশন টেস্ট ইজ ব্রিলিয়ান্টলি পজিটিভ।
আর কিছু বলার দরকার নেই। এই কয়টা কথা বললে সিস্টিক হাইগ্রোমা অফ দ্য নেক ডায়াগনোসিস হয়ে গেল, কোনো কিছু বাদ দিবে না। এবার আমি এর পরের কোশ্চেনে যাই। হোয়াট আর দ্য কজেজ অফ ব্রেস্ট লাম্প? গতদিন তোমাদের মোজাম্মেল স্যার পড়িয়েছে ব্রেস্ট লাম্প সম্বন্ধে ডিটেলস এবং ব্রেস্ট ডিজিজ সম্বন্ধে। হোয়াট আর দ্য ব্রেস্ট ডিজিজ একটা কোশ্চেন, আর ব্রেস্ট লাম্প একটা কোশ্চেন। ব্রেস্ট ডিজিজের মধ্যে কনজেনিটাল স্যার যেটা পড়িয়েছেন বলছেন কিনা আমি খেয়াল করি নাই, একটা জিনিস বোধহয় ওখানে নেই, সেটা হলো ওখানে দুটো জিনিস তোমাকে জানতে হবে। একটা হচ্ছে অ্যামেজিয়া, একটা অ্যাথেলিয়া। অ্যাথেলিয়া কথাটা বোধহয় ওখানে বলেন নাই স্যার। অ্যামেজিয়া মানে হচ্ছে অ্যাবসেন্স অফ ব্রেস্ট, আর অ্যাথেলিয়া মানে হচ্ছে অ্যাবসেন্স অফ নিপিল। এই জিনিসটার জন্য খেয়াল থাকে। কনজেনিটাল ব্রেস্ট ডিজিজের মধ্যে অ্যাবসেন্স অফ ব্রেস্ট অ্যামেজিয়া, পলিমেজিয়াও হতে পারে, আর অ্যাথেলিয়া মানে হচ্ছে অ্যাবসেন্স অফ নিপিল, এটাও কিন্তু হতে পারে, এটা কনজেনিটাল হতে পারে। এরপর ইনফ্যান্টাইল ব্রেস্ট ডিজিজের মধ্যে আছে, তো পড়ছো তোমরা, সেটা ইনফ্যান্টাইল মাস্টাইটিস, ইনফ্যান্টাইল ব্রেস্ট অ্যাবসেস, বেশ কমন। ইনফ্যান্টাইল মাস্টাইটিস, ইনফ্যান্টাইল ব্রেস্ট অ্যাবসেস। আমি ওখানে যাচ্ছি না, এর আরগুলো তো তোমরা সব জানো। ব্রেস্ট লাম্প, কজেস অফ ব্রেস্ট লাম্প। ব্রেস্ট লাম্প যদি তোমরা বলতে চাও তাহলে দুটো ভাগ করে বলতে পারো, একটা বিনাইন ব্রেস্ট লাম্প, একটা ম্যালিগন্যান্ট ব্রেস্ট লাম্প। বিনাইন ব্রেস্ট লাম্প হচ্ছে খুব কি জিনিস, এখানে কিন্তু কজেস জিজ্ঞাসা করা হয়েছে। তোমার মার্ক থাকবে 1, 2, ভাইবা বোর্ডে তো 5টা তুমি বলতে পারলেই যথেষ্ট, বেশি বলা অপ্রয়োজনীয় কথা বলার দরকার নেই। কি হতে পারে ব্রেস্ট লাম্প? ডেফিনেটলি একটা ফাইব্রোঅ্যাডিনোমা অফ দ্য ব্রেস্ট। হ্যাঁ, তারপর ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট, ইভেন ব্রেস্ট অ্যাবসেস। ব্রেস্ট অ্যাবসেসও তো ব্রেস্ট ম্যাস নিয়ে প্রেজেন্ট করে, ব্রেস্ট অ্যাবসেস। আর কি বলতে চাও? সিস্ট, ব্রেস্টের সিস্ট হতে পারে, কমন আমি যেগুলো বলতে, ব্রেস্টের সিস্ট হতে পারে, নানা রকম ব্রেস্ট সিস্ট আছে। লিম্ফেটিক সিস্ট হতে পারে, মিল্ক সিস্ট হতে পারে, ব্লাড সিস্ট হতে পারে, অল্টার্ড ব্লাড সিস্ট হতে পারে, অনেক কিছু হতে পারে, সিস্ট হতে পারে। তাহলে এই যে আমি বলে ফেললাম, কি বললাম? একটা ব্রেস্ট অ্যাবসেস, একটা ফাইব্রোঅ্যাডিনোমা অফ দ্য ব্রেস্ট, একটা ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট, ব্রেস্টের সিস্টের কথা বললাম। আর স্যার আর একটা জিনিস একটু বেশি ওনার রিসার্চ আর্টিকেল আছে, সেজন্য জানতে চাই টিউবারক্লোসিস অফ দ্য গ্রানুলোমাটাস লিশন অফ দ্য ব্রেস্ট, এটা স্যার একটু বেশি জানতে চাই। অনেক ওনার এক্সপিরিয়েন্স অনুযায়ী উনি অনেক কেস পেয়েছে ব্রেস্টে টিউবারক্লোসিস, গ্রানুলোমাটাস ব্রেস্ট। আচ্ছা, তাহলে এই কয়টা কথা যেন খেয়াল থাকে ব্রেস্টে। আর ম্যালিগন্যান্ট লিশনের মধ্যে ব্রেস্ট কার্সিনোমা, আর কিছু নাই এখানে। প্রাইমারি সেকেন্ডারি বলা, সেকেন্ডারি কার্সিনোমা ব্রেস্টে ইজ ভেরি ভেরি রেয়ার, এটা অপ্রয়োজন। ব্রেস্ট ক্যান্সার হয়ে গেল, ব্রেস্ট ম্যাসের কথা চলে গেলাম। আচ্ছা, এখানে ব্রেস্ট লাম্পের কজ বলা হলো। এখানে আরেকটা স্যার তো সব পড়িয়েছে, আরেকটা জিনিস তোমাদের একটু বলে রাখি, আমি জানি না বলছে কিনা, কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়, সিনিয়ররা জিজ্ঞাসা করে থাকে, এবং আমি যদি কোনো বোর্ডে থাকি বা আমার সুযোগ থাকে আমিও জিজ্ঞাসা করি, ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্টের চিকিৎসা কি আর প্রেজেন্টেশন কি, এটা যেন মনে থাকে। ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট খুব ইম্পর্ট্যান্ট, ইট ইজ নট এ সার্জিক্যাল ডিজিজ, এটা যেন মনে থাকবে। ডিজিজ অফ দ্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, এটা খুব ইম্পর্ট্যান্ট কথা। কারণ ইসরাইল স্যার গল্প বলেন, উনি যখন সাতক্ষীরাতে ছিলেন তখন এরকম একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তারি, সে অনেক আগের কথা, সে বাইল্যাটারাল ব্রেস্ট ম্যাসের কথা কমপ্লেন করছে এক মহিলা, তার অপারেশন করে দিয়েছে, 2 দিকের মাস্টেক্টমি করে দিয়েছে। ইট ইজ এ ডিজাস্টার ওই মহিলার জন্য, তার কোনো অপারেশনেরই দরকার ছিল না, 2 দিকে মাস্টেক্টমি করে দিয়েছে। এমন ঘটনা যেন না ঘটে। সেটা কি তাহলে? ইট ইজ এ ডিজিজ অফ দ্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, মানে যার 15 থেকে 50 বছরের মধ্যে হবে। মেনোপজ হলে এটা আর হবে না, ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট হবে না। এখানে কোনো আইসোলেটেড ব্রেস্ট ম্যাস হয় না, ইউজুয়ালি হয় হচ্ছে লাম্পি ব্রেস্ট। রুগী কমপ্লেন করবে তার ব্রেস্টটা চাকা চাকা মনে হয়, ইউজুয়ালি বাইল্যাটারাল।
এবং কমপ্লেন হলো তার পিরিয়ডিক পেন, তার পিরিয়ডের আগে আগে তার ব্রেস্টটা ব্যথা হয় এবং ভারী হয়ে যায়, চাকা চাকা মনে হয়। দিজ আর দ্য প্রেজেন্টেশন। তাহলে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে হবে, লাম্পি ব্রেস্ট হবে, বাইল্যাট্রাল হবে, পিরিয়ডিক পেন হবে। দিজ আর দ্য ফিচার্স অফ ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট, টিপিক্যাল এবং ভেরি কমন। চিকিৎসা কি? নট সার্জারি, এক নম্বর কথা। তাহলে চিকিৎসাটা কি? রুগী তো কষ্ট পাচ্ছে, বারবার আসবে, বারবার এটা কষ্ট হচ্ছে মানে বারবার আসবে। প্লাস ইস অ্যাওয়ারনেস, সে মনে করে ব্রেস্টে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি, ক্যান্সার হয়ে যেতে পারে এরকম চাকা থাকলে পারে। তাহলে চিকিৎসা কি? তুমি যখন নিশ্চিত হবা এটা ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট, তখন তার চিকিৎসা কি এটা বলতে হবে। চিকিৎসা হচ্ছে এক নাম্বার কাউন্সেলিং। রুগীকে বলতে হবে যে এটা ব্রেস্ট ক্যান্সার না, এটা ব্রেস্ট ক্যান্সার হবে না, এটা আপনার ব্রেস্ট ক্যান্সার না, ভবিষ্যতেও ব্রেস্ট ক্যান্সার হবে না, এটা এই বয়সে হয়, নির্দিষ্ট সময় পরে এই চাকাটা চলে যাবে, আপনার থাকবে না, আপনি ইচ্ছে করলেও থাকবে না, চলে যাবে। তাহলে এবং এটা হরমোনের চেঞ্জের জন্যই হয়, বডি হরমোনের ফ্লাকচুয়েশনের জন্য হয়, সার্জের জন্য হয়, হরমোন সার্জের জন্য, পিরিয়ডিক হরমোন সার্জের জন্য। তাহলে রুগী তো এ কথাও তুমি বললে, তাতে তো আর কষ্ট কমবে না। এবার কষ্ট কমাতে হবে। কষ্ট কি? রুগীর কষ্ট হলো লাম্পিনেস, হেভিনেস অ্যান্ড পেন। তাহলে এগুলি তাকে কমাতে হবে। প্রথমে তাকে বলতে হবে যে আপনি কমফর্টেবল টাইট আন্ডারগার্মেন্ট পরবেন, মানে সে কমফর্টেবল টাইট আন্ডারগার্মেন্ট, ফিমেল আন্ডারগার্মেন্টের বেশি ব্রা পরবে সে যখন দিনের বেলায় চলাফেরা করবে, কারণ এখানে হেভিনেসের জন্য তার পেনটা বেশি হয়, সেটা সে পড়বে, ব্যাপার কমফোর্টেবল এটা পড়বে টাইট। আর পেনের জন্যই তাকে পেনের ওষুধ দিতে হবে, ব্যথার ওষুধ দিতে হবে। এতে যদি তার কষ্ট না কমে, তার ব্যথার জন্য সিম্পল পেন কিলার দিতে হবে। এতেও যদি তার কষ্ট না কমে, আমি কিন্তু এখনো কোনো ওষুধের, বড় কোনো ওষুধের কথা বলি নাই, তারপরে তাকে কিছু ওষুধ দিতে পারো। সেই ওষুধগুলো কি কি? ওষুধগুলো হচ্ছে, সেটাকে বলা হয় ইভিনিং কি প্রিমরোজ অয়েল। এটা নিয়ে কনফিউশন হতে পারে, এটা দেখে নিও। ইট ইজ নট এ অয়েল, মানে কিন্তু এটা ব্যবহারের ওষুধ না, এটা মালিশ না, এটা খেতে হয়। এটা হলো ওমেগা প্রোটিন, এটা সরি ওমেগা ফ্যাটি অ্যাসিড, ওমেগা প্রোটিন বলছি কেন, দিস ইজ ওমেগা ফ্যাটি অ্যাসিড। এটা খেলে পারে তার কষ্ট কমে যায়, কন্ট্রোলে থাকে, এবং এটা বেশ ব্যয়বহুল। হ্যাঁ, এটা ব্যয় বাংলাদেশেও তৈরি হচ্ছে, বিদেশ থেকেও আসে। ওমেগা ফ্যাটি অ্যাসিডের একটা প্রিপারেশন করা যায়, একে বলে প্রিমরোজ অয়েল, প্রিমরোজ অয়েল। আর কি ওষুধ দেওয়া যায় তাকে? দুই রকম ওষুধ আমরা দিতে পারি, সেটা একটা হচ্ছে ব্রোমোক্রিপ্টিন, আর একটা পাওয়া যায় কি ড্যানাজল। ভেরি গুড, ড্যানাজল, ড্যানাজল। এই দুই রকম ওষুধ যদি একান্তই প্রয়োজন হয়, বাট দুটো ওষুধে কিন্তু সাইড ইফেক্ট অনেক। ড্যানাজল হচ্ছে পুরুষ হরমোন, এটা নানা রকম ম্যাসকুলাইজিং ইফেক্ট দেখা দিতে পারে তার। বাট যে বললাম লাস্টে এগুলো কিছুই লাগে না, তাকে বোঝাতে হবে এবং এগুলো দিয়ে শেষ করতে হবে প্রিমরোজ অয়েল পর্যন্ত। তারপরেও যদি প্রয়োজন হয় তাকে ড্যানাজল বা ব্রোমোক্রিপ্টিন দেওয়া লাগতে পারে তার সিমটম রিলিভ করার জন্যে। সার্জারির কথা আসে নাই, হ্যাঁ, কখনোই সার্জারির কথা বলে সার্জারি কর না, সার্জারি ছাড়া আমি অপারেশন করবো না। হ্যাঁ, তারপরে আমি সার্জারির কথা টোটালি বলতে চাই না, একটা ফ্যালাসি আছে, আমি সেটা উচ্চারণই করতে চাই না এখানে। সুতরাং এইখানে এই কথাটা যেন জেনে রাখো ভালো, এবং মেয়েরা যেন অবশ্যই, কারণ মেয়েদের এই কমপ্লেনগুলো মেয়েদের কাছে এসেই, সে যে প্র্যাকটিসই করুক না কেন, সেই স্কিন ডিজিজের প্র্যাকটিস করুক, গাইনোকোলজির প্র্যাকটিস করুক, বা পেডিয়াট্রিক্সের প্র্যাকটিস করুক, বাচ্চা আসলে বাচ্চার মা এই কমপ্লেন করতে পারে, মেয়েদের এটা ভালো করে অবশ্যই জানতে হবে। আর একটা হচ্ছে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, বিএসি। বাংলাদেশে এটা একটা সব দিন পালন করা হয়, রাস্তায় রাস্তায় পোস্টারিং করা হয়। এর নির্দিষ্ট একটা কালার আছে, পিঙ্ক কালার টেপ ব্যবহার করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিভাবে এক্সামিনেশন করতে হয় এটা নিশ্চয়ই যে স্যার বলে দিয়েছেন, আর যদি না বলে থাকেন আমি পরে সুযোগ পেলে এক সময় বলবো। এটা খুব ভালো করে দেখো, ইন্টারনেটেও আছে ছবি দিয়ে, সুন্দর করে ছবি দিয়ে আছে কিভাবে এক্সামিন করতে হবে, কখন এক্সামিন করতে হবে, কি পজিশন এক্সামিন করতে হবে। এই কয়টা প্রশ্নের উত্তর খুঁজলেই তুমি পেয়ে যাবা সব উত্তর। সেলফ ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। আচ্ছা, তাহলে আমরা প্রায় কাছাকাছি। এখানে এই ব্রেস্ট লাম্পের সঙ্গে আমি আর একটা কোশ্চেনের সাথে যোগ করতে চাই, সেটা হলো যে গতদিন আমাদের বাদ গেছিল
ট্রিপল অ্যাসেসমেন্ট অফ দ্য ব্রেস্ট লাম্প খুব জিজ্ঞাসা করা হয়। এটা এটা এই জন্যই ইম্পর্ট্যান্ট, এর অ্যাকুরেসি হচ্ছে 99.9%। 99.9% অ্যাকুরেসি। যদি ব্রেস্ট লাম্প আমরা যত সহজে বলি, ইজিলি বলি, ডায়াগনোসিস ইজ নট ইজিলি, কারণ কিছু কিছু ব্রেস্ট লাম্পের ডায়াগনোসির উপর ট্রিটমেন্ট প্ল্যান নির্ভর করে। কোন জায়গায় তুমি সিম্পল লাম্পেক্টমি করবা, কোন জায়গায় তুমি গোটা ব্রেস্টটা ফেলে দিবা, অথবা কোন জায়গায় তুমি টোটালি ব্রেস্টে কোনো সার্জারি করবাই না। ডিসিশন নেওয়ার জন্যে স্পেসিফিক ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট। সেই জন্যে ট্রিপল অ্যাসেসমেন্ট। সেই ট্রিপল অ্যাসেসমেন্টটা কি? ট্রিপল অ্যাসেসমেন্ট হলো হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন, এরপরে হচ্ছে ইমেজিং অ্যান্ড হিস্টোলজিক্যাল এক্সামিনেশন। তাহলে কোনটার মধ্যে কি আসবে? হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা ব্রেস্ট ম্যাচ, যেমন একটা ইনফ্লামেটরি লিশন যদি হয় এটা টেন্ডার হবে, ইনফ্লামেটরি লিশন হবে টেন্ডার এবং সাইন অফ ইনফ্লামেশন থাকবে। একটা ফাইব্রোডিনোমা ব্রেস্ট যদি হয় এটা একটা ফার্ম একটা লিশন থাকবে, এটা সাবকুটেনাস লিশন থাকবে, নন টেন্ডার হবে, ফ্রিলি মুভেবল হবে। আর ব্রেস্ট টিউমার যদি হয় এটা ফার্ম টু হার্ড লিশন হবে, এটা মোর ফিক্স লিশন হবে, স্কিনের সঙ্গে ফিক্স হোক বা আন্ডারলাইং টিস্যুর সঙ্গে ফিক্স হোক। এটা হলো জেনারেল রোল। তাহলে জেনারেল এক্সামিনেশনের সঙ্গে হিস্ট্রিরও কিছু রোল আছে। সুতরাং এটা দিয়ে একটা ইম্পর্ট্যান্ট এই অ্যাসেসমেন্ট তুমি করবা। তারপরে হলো ইমেজিং। বইতে হিস্টোলজির কথা আগে দেওয়া আছে, না তুমি ইমেজিং আগে বলবা। ইমেজিংয়ের মধ্যে হচ্ছে দুটো, একটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য ব্রেস্ট, আর একটা হচ্ছে কি বলে সেটাকে ম্যামোগ্রাম। ভেরি কেয়ারফুল। এই ম্যামোগ্রাম নিয়ে সার্জারির ডাক্তার ছাড়া অন্য যত ডিসিপ্লিনের ডাক্তার আছে কথায় কথায় ম্যামোগ্রাম করে, কিন্তু ম্যামোগ্রাম ইজ নট ভেরি ইনফরমেটিভ, এটা মনে রাখবা। কারণ ম্যামোগ্রামের নিজে স্পেসিফিক কতগুলো রোল আছে, তাই ছাড়া ম্যামোগ্রাম করা যাবে না। কেন? ম্যামোগ্রাম ভেরি এক্সপেন্সিভ, এক নাম্বার। 2 নাম্বার হলো ইয়াঙ্গার এজ গ্রুপে ম্যামোগ্রাম করে কোনো লাভ হবে না। ফার্ম ব্রেস্টে ম্যামোগ্রামে ভালো ইনফরমেশন কিছু আসবে না। 3 নাম্বার হচ্ছে যদি পালপাবেল ম্যাস পাওয়া যায়, এটার ম্যামোগ্রামের কোনো রোল নাই। হাতে তো পাচ্ছি, ম্যামোগ্রাম দেখা হয় ব্রেস্ট লাম্প দেখার জন্য, ম্যামোগ্রামের কোনো রোল নাই ম্যাস পাওয়া গেলে। তাহলে ম্যামোগ্রাম আমরা কোথায় করি? যেখানে আমরা সন্দেহ হচ্ছে ব্রেস্ট টিউমার, কিন্তু আমরা পালপাবেল কোনো ম্যাস পাচ্ছি না, রুগী বলছে কিন্তু আমরা কোনো ম্যাচ খুঁজে পাচ্ছি না, এবং রুগী এল্ডারলি এজ গ্রুপ, এবং রুগীর যে সেটা হচ্ছে তার কি বলে, সে তার বাচ্চা, অনেকগুলি বাচ্চা আছে, মানে এমন যদি হয় যে সে আনম্যারিড যদি হয়, এল্ডারলি হলে বা তারও ফান ব্রেস্ট হলে পারেও পাওয়া যাবে না, ইনফরমেশন পাওয়া যাবে না, স্পেসিফিক হবে না। বরং তার থেকে যদি আমরা হাই রেজুলেশন আল্ট্রাসোনোগ্রাম করি, এরা আরও অনেক বেশি ইনফরমেশন দিতে পারে। আল্ট্রাসোনোগ্রামের আরও কতগুলো রোল আছে। সুতরাং আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য ব্রেস্ট হচ্ছে ইমেজিংয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যেটা বলছিলাম যে ম্যামোগ্রাফি, এবং এই কথাটা আমি বিভিন্ন সেমিনারেও বলছি, মোস্ট অফ দ্য সার্জন ওয়ার্ল্ড ওয়াইড ম্যামোগ্রাম করায় না। আর সার্জন ছাড়া যারা যারা ব্রেস্ট টিউমারের কথা শোনে, সে গাইনোকোলজিস্ট হোক, মেডিসিনের ডাক্তার হোক, স্কিনের ডাক্তার হোক, ওই ডায়রিয়ার ডাক্তার হোক, হ্যাঁ, যে ডাক্তারের কাছে যায়, যদি কেউ কমপ্লেন করে মহিলা আমার ব্রেস্টে একটা চাকা হয়েছে, সে আগে একটা ম্যামোগ্রাম করতে দেয়। এটা একটা একেবারে হাস্যকর জিনিস। সার্জনদের দেখবা, সার্জনরা যে রুগী দেখছে তার কোনো ম্যামোগ্রাম করা নাই, কোনো জায়গায় কোনো ম্যামোগ্রাম কোনো প্রয়োজন, ইউজুয়ালি প্রয়োজন হয় না কোনো কারণ ওর থেকে আল্ট্রাসোনোগ্রাম মোর ইনফরমেটিভ, লেস এক্সপেন্সিভ, হ্যাঁ, এবং এটা আমরা বেশি বারবার করতে পারি, বেশি ইনফরমেশন পাই। আজকাল আল্ট্রাসোনোগ্রামের কোয়ালিটি অনেক হাই। এরপর হচ্ছে হিস্টোলজির মধ্যে আমরা কি করব? সাইটোলজি করতে পারি, হিস্টোলজি করতে পারি, বা সেটা ফাইনারি অ্যাসপিরেশন করতে পারি, আমরা ট্রুগার্ড বায়োপসি করতে পারি, বিভিন্নভাবে করতে পারি। এবং এই 3টা রেজাল্টের উপর যদি আমরা ইন্টারপ্রিট করে একটা ডায়াগনোসিস করি, সেই ডায়াগনোসিস 99.9% ইজ কারেক্ট। এটাকে বলে যে অ্যাকুরেসি লেভেল।
তাহলে এই জন্য আমাদের ট্রিপল অ্যাসেসমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আজকে এখানে আমরা শেষ করতে চাই। এরপরে আরও আছে, পরে কোনো সমস্যা থাকলে আমরা পরে আলোচনা করব। আমি কিন্তু শুধু টপিকে পড়াচ্ছি না, পরীক্ষার জন্য যা যা প্রয়োজন বা এর থেকে কি কি কোশ্চেন আসে যতদূর আমার মনে থাকে বা মনে পড়ছে, আমি বিভিন্ন সময় পরীক্ষায় ছিলাম, পরীক্ষায় কন্ডাক্টের মধ্যে ছিলাম, সেই জন্যে আমি এগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এবং একটু যদি তোমরা খেয়াল করো তাহলে মনে হয় না খুব কঠিন হবে, এবং পরীক্ষার সময় এগুলো যেহেতু ভিডিও আকারে আছে, এটা তোমাদের কাজে লাগতে পারে। পরীক্ষা কিন্তু এর বাইরে কিছু তোমাকে পাশ করার জন্য কিছু লাগবে না। এবং এই যে কথাগুলো বলছি এগুলো বই পড়ে আয়ত্তে করা অনেক সময় সাপেক্ষ, অনেক সময় সাপেক্ষ। এই জন্যে আমি একবারে সব বলে যাচ্ছি তোমাদের প্রয়োজনীয় কথাগুলো। এর মধ্যে কোনো একটা কোশ্চেন ছিল আগের দিন জন্য কি আসার পর আমি আলোচনা করবো, ভুলে গেছি সে কোশ্চেনটাই। এর মধ্যে কোনো কোশ্চেন আছে তোমাদের? আগের দিনে যে একটা ছেলে কোশ্চেন করছিল কি যেন ভুলে গেছি, দেখতে হবে আমাদের। আজকের মধ্যে আর কোনো কোশ্চেন আছে তোমাদের? ঠিক আছে।